আচ্ছা, আমরা হচ্ছে আমাদের প্রোগ্রামের নেক্সট পার্টের জন্য আমরা আহ, চলে যাচ্ছি আমরা নেক্সট স্পিকারের জন্য। আচ্ছা, আমি এইখানে একটা জিনিস একটু বলতে চাই, যদিও আসলে এখন কতটা রিলেভেন্ট হবে জানি না, কারণ সবাই ঠিকমতো জয়েনই করতে পারতেছে না। বাট আমি আজকে যে মেইলগুলো পাঠালাম সেখানে দেখলাম যে সবার মেইলই সবগুলা গিয়েছে, সো মেইলে আই থিঙ্ক কোনো ইস্যু নাই, মানে সবাই যে মেইল দিয়ে রেজিস্ট্রেশন করেছে সেটাতে কোনো ইস্যু নাই। আহ, আর হচ্ছে যে আমাদের টোটাল যে ইয়ার ছিল আর কি, আমাদের আহ, আমাদের টোটাল আজকে ইন্টারেস্ট হয়েছে প্রায় 268 জন, যেটা আসলে আমার জন্য হিউজ একটা মাইলস্টোন। বাট আই এম রিয়েলি সরি যে আমি সবাইকে জয়েন করাতে পারিনি। আহ, আর হচ্ছে যে এখান থেকে এই আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে গেলে এই যে থ্রি ডটের এর নিচে এখানে ডাউনলোড সার্টিফিকেট একটা অপশন আসবে। এটা হচ্ছে মিটিং, আমাদের প্রোগ্রামটা শেষ হওয়ার 1 ঘন্টা পরে এটা আসবে। আর যদি কেউ চায় যে আমাদের আম, এখানে কোনো কমেন্ট করবে, ডিসকাশন ট্যাবে যে আমাদের এই প্রোগ্রামটা সম্পর্কে একটু কমেন্ট করতে পারে। সো পজিটিভ নেগেটিভ যে কোনো কমেন্টই অ্যাকসেপ্টেবল, কোনো সমস্যা নেই। বাট আমি চেষ্টা করব যে ফার্দার আমাদের আর কোনো ইস্যু না হয় আমাদের সিস্টেমটাতে। সো এই জিনিসটা আমি মাথায় রেখে নিব। আমি এই পর্যায়ে আমাদের নেক্সট যিনি স্পিকার আছেন, এমডি রাফিজুল ইসলাম রাফি ভাই। আমরা একসাথেই রবিতে জব করেছিলাম, বাট রাফি ভাই এখন হচ্ছে জিপিতে আছেন। জিপিতে উনি সিনিয়র এক্সপার্ট ট্রান্সমিশন সার্ভিস এই পার্টটাতে আছেন। এবং ভাই হচ্ছে মানে লং ক্যারিয়ার, লাইক টোটাল জব ক্যারিয়ারে উনি বাংলালিংক, রবি এবং ফাইনালি জিপিতে উনি জব করেছেন। সো তিনটা টেলকোতেই তার একটা কম্বাইন্ড এক্সপার্টিস আছে, যে জিনিসটা আই থিঙ্ক আমাদের জন্য খুবই হেল্পফুল। সো রাফিজুল ভাই, যদি আপনার পার্টটা শেয়ার করেন প্লিজ। জি, রাফিজুল ভাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি ভাই, যদি কাইন্ডলি আপনার পার্টটা শুরু করেন প্লিজ। আচ্ছা। আহ আসলে রাফাত ভাই মোটামুটি একটা ভালো ক্যারিয়ারের কিক অফটা কিভাবে হবে, কিভাবে গাইডলাইনটা আসলে পাওয়া উচিত সবার, ফ্রেশার্সদের জন্য, প্লাস যারা একদম খুব অল্প সময় বের হয়ে শুরু করেছে ক্যারিয়ারটা, তাদের জন্য একটা ভালো স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিয়েছেন। সো এর বেশি ব্যতিক্রম কিছু আসলে হয় না। আমি জাস্ট কিছু জিনিস আসলে ইনিশিয়াল লাইফের কিছু এক্সপিরিয়েন্স বা কিছু ব্যাপার শেয়ার করতে চাই। যেমন সাধারণত যখন আমরা ট্রিপলি, সিএসসি, মেকানিক্যাল অথবা আইটি এ ধরনের যে সাবজেক্টগুলো চুজ করি, আসলে এই সময়টা আমাদের একটা ভালো ইয়ে আসে যে আমরা আসলে কোনটা চুজ করব। এ ধরনের সাবজেক্ট গুলো যখন চুজ করার সময় যে কনফিউশনটা, আসলে এই কনফিউশনটা আরো আগে থেকে আসে হয়তো বা যখন আমরা সায়েন্স নিব, না না আমরা কমার্স ব্যাকগ্রাউন্ডে আমরা পড়াশোনাটা আমাদের কন্টিনিউ করব, সেখান থেকে হয়তো বা শুরু হয় আমাদের এই কনফিউশন জার্নিটা। এরপরে এরপরে দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং আমরা চুজ করছি, না আমরা বিজনেস ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের সাবজেক্ট আছে সেগুলো চুজ করছি। তারপরে অনেক জেনারেল সাবজেক্টস আছে, হ্যাঁ, সেগুলো চুজ করতেছি কিনা। এ ধরনের অনেক কনফিউশন নিয়ে আসলে আমাদের লাইফটা শুরু হয় বিভিন্ন স্টেজে। তো এই কনফিউশন গুলোর পরে একটা টাইমে একটা ভালো পার্সেন্টেজ ছেলে বা মেয়েরা যেটা করে যে বাবা মা যেদিকে পুশ করে সেদিকে চলে যায়। আর দেখা যাচ্ছে ক্লাসের বিভিন্ন রেজাল্ট, হ্যাঁ, তারপরে তাদের বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে এক্সপার্টিসটা যেটা হয় ছোটবেলা থেকেই, সেই পার্সপেক্টিভ গুলো কাজ করে। তো সব মিলিয়ে আসলে যেটা সবচেয়ে বড় ব্যাপার হয় ক্যারিয়ার যখন আমরা শুরু করছি এইসবের পরে, সেই জায়গায় প্রথম থেকে যেটা দরকার ছিল সেটা আসলে খুবই দরকার হয়ে পড়ে ক্যারিয়ার শুরু করার টাইমটায়, সেটা হচ্ছে প্যাশন। হ্যাঁ, কারণ প্যাশনটা আসলে যেই সেক্টরে আসলে আসে, যে সেক্টরে
একটা স্টুডেন্ট যখন বের হয়ে প্রফেশনাল লাইফে ঢোকে, তার একটা প্যাশন দরকার হয় তার পরবর্তী লাইফটাকে চুজ করতে। তো এই কারণেই মানুষ অনেক সময় আমরা শুনি যে কেউ একজন বাংলা সাবজেক্টে পড়ে, যদিও অনেকটা রেয়ার, কিন্তু তারপরেও অনেক এক্সাম্পল আছে মার্কেটে যে কেউ বাংলা পড়ে দেখা যাচ্ছে যে আইটিতে একজন ভালো পজিশনে চলে গেছে। এরকম অনেক এক্সাম্পল আছে। কেউ দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়েছে কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে ইয়াতে ফাইন্যান্স ডিপার্টমেন্টে কোনো একটা বড় কোম্পানিতে বা ছোট কোম্পানি যেটাই বলি না কেন জব করছে। আবার ব্যাংকে তো অসংখ্য এক্সাম্পল আছে যে ট্রিপল সিএসসি পড়ে সেখানে আইটি ডিপার্টমেন্টে যে ঢুকছে তা না, জেনারেল লাইনে অনেক আমাদের কলিগ, আমাদের অনেক ফ্রেন্ড তারা জয়েন করেছে। সো এইটাই আসলে ব্যাপারটা হয়ে দাঁড়ায় যে আসলে আমাদের প্যাশনটা কোথায় হয়, কোথায় আসে, পরবর্তীতে ইন্টারেস্ট গুলো কোথায় আসলে ফোকাস হয়, সব মিলায় আসলে আমাদের ক্যারিয়ার পাথটা আস্তে আস্তে বিভিন্ন দিকে ফ্লো করে। তো ক্যারিয়ার শুরুর ক্ষেত্রেও আসলে এই বিষয়টা খুবই প্যারাদায়ক হয়, একটা ব্যাপার যন্ত্রণাদায়ক হয় যে আসলে আমি কোথায় অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করব, হুম, কোন জায়গাটায় অ্যাপ্লাই করলে আমাকে নিবে কিনা, বা আসলে আমার এক্সপিরিয়েন্স থাকা দরকার কি দরকার না, আমার কি এমন কোয়ালিফিকেশনটা আসলে থাকলে হয়তোবা আমি আরো 100 জনের মধ্যে একজন হতে পারবো। এই বিষয়গুলো সবার মাঝে ঘুরে, এবং ঘুরতে ঘুরতে যেটা হয় সেটা হচ্ছে বিভিন্ন র্যান্ডম অ্যাপ্লিকেশন করতে থাকি সবাই। তাতে অনেকের কপাল খুলে যায়, অনেকে সিভি ফরওয়ার্ডিং এর ব্যাপারগুলো মাথায় ঘুরে, অনেকেই হয়তোবা তাদের ট্যালেন্ট থেকে জায়গা করে নেয়। এরকম বিভিন্ন সিনারিও মার্কেটে আসলে আমাদের আছে, এবং এভাবেই হয়তো ক্যারিয়ার গুলো আসলে ফ্লো হয়। কিন্তু সবচেয়ে বড় ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা যখন ক্যারিয়ার একটা পথ আমরা যেহেতু পাড়ি দিয়েছি, তো এই জায়গায় দেখা যাচ্ছে অনেক স্ট্রাগল আমাদেরকে অনেক কিছু লার্ন করাইছে যে হয়তোবা আরো 5 বছর এগিয়ে থাকতে পারতাম যদি ওই জিনিসটা করতাম, যদি আহ 5 বছর আগে ওই কাজটা করতাম তাহলে হয়তোবা আমি মানে প্রমোশন হয়তো আরো আগে পেতাম। এ ধরনের অনেক ধরনের আফসোস, অনেক ধরনের দেখা যাচ্ছে যে পিছিয়ে পড়া, এই জিনিসগুলো ওই পথটা পাড়ি দেওয়ার পর আসলে বোঝা যায়। তো আমরা যেহেতু একটা পথ পাড়ি দিয়েছি অলরেডি, সো সেই আহ ব্যাপারগুলো হয়তো বা ফেস করে 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 এগোতে হয়েছে। সো ফ্রেশার্স যারা, তাদের সাথে আসলে এই জিনিসগুলো কিছুটা শেয়ার করলে আমার মনে হয় তারা যদি একদিনের জন্য আগায় থাকে, আমরা আসলে নিজেদেরকে আসলে সেটা সাকসেসফুল মনে করব, যে তাদেরকে একদিনের জন্য হলেও একটা হয়তো কিছু সময়ের জন্য কথা বলে এগিয়ে দিতে পেরেছি। তো রাফাত ভাই আসলে যে ব্যাপারগুলা বললেন প্রথম থেকে, যে আমাদের জব মার্কেটে আসলে ফ্লোটা, যে জব সার্কুলার হবে, সিভি সর্টিং হবে, তারপরে ওই অনুযায়ী বিভিন্ন পোস্টে দেখা যাচ্ছে যে ইনভলভমেন্ট আসবে। তো এখানে কিছু পয়েন্ট আসলে আমি জাস্ট অ্যাড করে দিই। আহ, ইয়াটা এই রাফাত ভাইয়ের ওই স্লাইডটা একটু চলে যাও, মামুন। আচ্ছা, ইয়াটা ক্যারিয়ার পাথটা, হ্যাঁ, এটা হচ্ছে এখানে আমার কিছু অবজারভেশন, মানে কিছু মানে পয়েন্ট আইডিয়া আমি একটি শেয়ার করবো আপনার সাথে। তো যেটা হচ্ছে, আমরা সাধারণত যেটা বলতেছিলাম যে প্রথমে যখন আমরা ট্রিপলিতে যদি কখনো আমরা জয়েন করতে চাই, যে ট্রিপলি পড়বো, তখন আসলে ওই সময়টার, ওই যুগের ট্রিপলির জোয়ার, ওই টাইমে বিভিন্ন আশেপাশের বড় ভাইদের ইন্সপায়ারেশন, ফ্যামিলি থেকে ইন্সপায়ারেশন, এগুলো চলে আসে, তাই না? সো এই এখানটাও আমাদের হচ্ছে যে জব সার্কুলার গুলো যখন আসে, একদম ফ্রেশার্স ওয়েতে আসছে, আমাদের যখন জব সার্কুলার গুলো আমরা মার্কেটে বিভিন্ন জব পোর্টালগুলোতে আমরা গো থ্রু করি,
তখন আমাদের আসলে ওই কনসেপ্ট গুলো মাথায় ঘুরতে থাকে যে টেলিকমিউনিকেশন জায়ান্টস যারা আছে হয়তোবা তারাই, হ্যাঁ, তাদের সার্কুলার গুলো বেশি করে দেখি। তো আমি মনে করি আসলে আমাদের ড্রিমটা এত ছোট রাখা উচিত না। মানে বাংলাদেশের টপ ক্লাস যে এমএনসি গুলো আছে, সেই এমএনসি গুলো শুধু মাত্র আমাদের চোখের সামনে ঘোরাঘুরি করতে থাকে। সো আমাদের ফোকাসটা ওইদিকে ডিরাইভড হয়। সো কিন্তু এছাড়াও আমাদের অনেক মানে এই টেলিকমিউনিকেশন সেক্টর ছাড়াও অনেক এমএনসি আছে, যেমন এফএমসিজি কিছু আছে, যেমন ইউনিলিভার, নেসলে, তারপর ব্যাট, আমাদের বিভিন্ন বড় বড় সলিউশন প্রোভাইডার, হার্ডওয়্যার প্রোভাইডার, হুয়াই, এরিকসন, তারপর বিভিন্ন ব্যাংক এমএনসি হিসেবে যেমন আছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, তারপর এইচএসবিসি থেকে আরো কিছু ব্যাংক আছে, যেমন সিটি একটা ব্যাংক আছে, ওটাও যেমন এমএনসি। তো এনার্জি বিভিন্ন ইয়েগুলো আছে, যেমন শেভরন, তারপর বার্জার, এই ধরনের অনেকগুলো এমএনসি আসলে আমাদের মার্কেটে আছে। শুধুমাত্র রবি, বাংলালিংক, গ্রামীণ ফোন, এভাবে এগুলোই শুধু একা নয়। হুম। সো সবগুলো এমএনসি বলি বা আরো অনেক লোকাল কোম্পানি বলি, সবগুলো কোম্পানিতে আসলে একজন স্কিল লোক সবসময় খুঁজে। কোনো একটা যদি পজিশন ফাঁকা হয় অথবা নিউলি ইন্ট্রোডিউস হয় একটা কোম্পানিতে, অবশ্যই সেটা একটা স্কিলের ডিমান্ড থাকে ওই পজিশনটার জন্য। তো সেই পজিশনটার জন্য স্বাভাবিকভাবেই সেই স্কিল চাওয়া হয় সার্কুলারে, যে আমি যদি এরকম একটা সার্কুলার দিচ্ছি তার মানে ওই কম্পিটেন্সিটা থাকবে যে লোকটার মাঝে, সেটা একটা মেয়ে, একটা ছেলে, এটা ইস্যু না। ইস্যুটা হচ্ছে একজন পার্সন যার মধ্যে ওই কম্পিটেন্সিটা থাকবে, তাকে আমি চুজ করব। তো এই ক্ষেত্রে যেটা হয়, আমাদের একটা টাইমে বিশাল ট্র্যাডিশন ছিল যে সিভি ফরওয়ার্ড করা, হ্যাঁ, কোনো বড় ভাই, কোনো স্যার, কোনো পরিচিত এমপ্লয়ি, তাদের দ্বারা সিভি ফরওয়ার্ড করতাম আমরা, যে ভাই আমার সিভিটা একটু দেখেন, একটু ফরওয়ার্ড করেন, আপনার ওখানে সার্কুলার হয়েছে। এই জিনিসগুলো এখন আস্তে আস্তে দেখা যাচ্ছে অবসোলেট হয়ে যাচ্ছে। সো কারণ মানে বাংলাদেশ যেহেতু একটা ডেভেলপিং কান্ট্রি, এখনো এই কান্ট্রিতে এই ধরনের ব্যাপারগুলো হয়। বিভিন্ন জায়গায় দুর্নীতি হয়, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে এ ধরনের বিভিন্ন ফরওয়ার্ডিং হয়, এটা ট্রু। কিন্তু বিষয়টা হচ্ছে বড় বড় এমএনসি এবং স্ট্যান্ডার্ড লোকাল কোম্পানি এবং বিভিন্ন ব্যাংক, এরা দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে রিয়েলাইজ করতে পারছে যে আমরা অনেকগুলো এমপ্লয় নিয়ে আসলে যদি আমাদের কোম্পানিটাকে ভরাই দিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের রেভিনিউ বলি, আমাদের কোম্পানির প্রোগ্রেস বলি, অন্যান্য সব কোম্পানির মধ্যে আমরা যে অন্যতম হব সেটা থাকা বলি, এই জিনিসগুলো আমরা পাচ্ছি না। সো কোয়ান্টিটি থেকে কোয়ালিটি আসলে খুব ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে সব ক্ষেত্রেই। তো এই কারণে সবগুলো স্ট্যান্ডার্ড কোম্পানি আস্তে আস্তে এই জিনিসটাকে মোটামুটি একটা স্ট্রাকচার ওয়েতে নিয়ে আসছে, যাতে মামা চাচা ধরে আসলে ঢোকার দিনটা হয়ে যাচ্ছে, সত্য কথা বলতে। তো এই পার্সপেক্টিভে আসলে সব কোম্পানিগুলোতেই মোটামুটি একটা ভালো লেভেলের রিটেন টেস্ট হয় বা ইন্টারভিউ হয়, যেগুলো আসলে অতিক্রম করতে হলে একটা স্টুডেন্টকে বা একটা অনগোয়িং মিড ক্যারিয়ারে আছেন, আর্লি ক্যারিয়ারে আছেন, অথবা খুব ম্যাচিউর একটা পজিশনে আছেন, খুব হাই পজিশনে আছেন, প্রতিটি পার্সনকেই আসলে এরকম একটা মানে তার এলিজিবিলিটিটা প্রুফ করেই আসলে আসতে হবে তার নেক্সট লেভেলটায়। এটা যাতে হয় এবং এটা যাতে ইম্পোজড হয়, তার জন্য আসলে সব স্ট্যান্ডার্ড কোম্পানিগুলো গুলি আসলে এই ট্রাইটা করছে। এবং এটার জন্য অনেক কোম্পানি আছে যে বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন ধরনের পোর্টাল থেকে দেখা যাচ্ছে এক্সাম, বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজিক্যাল প্রবলেম সলভিং অ্যাক্টিভিটিস, এগুলো থেকে তারা
অনেক সময় কোর্স হায়ার করে, অনেক সময় সেগুলো কোয়েশ্চেন ব্যাংক থেকে অনুপ্রাণিত হয়। হ্যাঁ, এ ধরনের বিভিন্ন ধরনের মেথড গুলো কিন্তু এখন ইনভলভ করতেছে যে যাতে আমরা একটা স্ট্যান্ডার্ড এমপ্লয়ি পাই। এটা আসলে সবারই একটা চেষ্টা থাকে। সো এই কারণে আসলে ক্যারিয়ারের শুরুতে আমাদেরও যেমন কোয়েশ্চেন ছিল, এখানে আপনারা অনেকেই ওই ধরনের কোয়েশ্চেন গুলোই করছেন যে আমার ইন্টার্ন হতে হলে কি করতে হবে, আমি একটা কোম্পানিতে ঢুকতে হলে আমার কি কোয়ালিটি থাকতে হবে। তো এই প্রশ্নগুলো সবার থাকে। তো আমি কিছু আইডিয়া আসলে শেয়ার করি, যে আইডিয়াগুলো হয়তো বা হেল্প করবে আপনাদের। তো প্রথম কথা হচ্ছে যে আমরা যখন একটা 4 বছর, মোটামুটি 3.5 বছর, 4 বছর, 4.5 বছর এরকম একটা গ্রাজুয়েশন পার করছি, এই টাইমটায় অনেকে থাকে অনেক থিওরি বেসড পড়াশোনা করি, অনেকেই আমরা খুব আড্ডাবাজি করি। তো যেটাই হোক, আমাদের কিন্তু সবাই মোটামুটি গ্র্যাড করে বের হয়ে আসি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমার নিজের একটা এক্সপিরিয়েন্স বলি। আমার একটা ফ্রেন্ড, যেমন ট্রিপলির পার্সপেক্টিভ বলি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, তাই না, ইঞ্জিনিয়ারিং যেহেতু। সো ইলেকট্রনিক্স পার্টটা কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের নিজেদের যে ব্যাচ ছিল, সবার একটা অ্যাভয়েডেন্স ছিল যে ইলেকট্রনিক্স জিনিসটা কঠিন। হ্যাঁ, ইলেকট্রনিক্স এর কোয়েশ্চেন্স গুলো বা যে সাবজেক্ট গুলো ছিল, সেগুলো দেখা যাচ্ছে আমরা বই দেখে, গোছল করে, নোটস দেখে, বড় ভাইদের থেকে শুনে দেখছি যে না, এইটা তো খুব কঠিন একটা ব্যাপার। সো আমি মেজর করা বলি, থিসিস করা বলি, বা সেমিস্টারে সাবজেক্ট গুলো পড়া বলি, আমরা দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স কে পাশ কাটিয়ে কতভাবে যাওয়া যায় সেটা একটা ট্রাই ছিল। তো স্বাভাবিক। এবং এটার পার্সপেক্টিভ পরে জব সেক্টর এসেও দেখলাম যে ইলেকট্রনিক্স এর জন্য যে বিভিন্ন জব গুলো আছে, চিপ ডিজাইনিং বা এই ধরনের যে জব গুলো আছে, বাংলাদেশে আসলে আমাদের টাইমে খুবই কম ছিল। 2-1টা কোম্পানি ছিল যেটা, যারা আসলে অতটা স্ট্রাগলিং একটা পজিশনে ছিল। এখন নেই, এখন অনেক ইন্ডাস্ট্রি গড়ে উঠতেছে আস্তে আস্তে, স্টেবল কোম্পানিও হয়ে গেছে, যেহেতু ইলেকট্রনিক্সই ভবিষ্যৎ। তো যাই হোক, এখন তেমনি সিএসসি তো একইভাবে, সিএমসিসি তে প্রোগ্রামিং সবাই যে ভালো পারে তা না, অনেকেই দেখা যাচ্ছে প্রোগ্রামিং কিছুটা কম পারে, তখন দেখা যাচ্ছে সিএসসি এর অন্যান্য সাবজেক্ট গুলো বেশি পড়াশোনা করেছি। এ ধরনের বিভিন্ন অ্যাক্টিভিটিস আমরা করেছি। কিন্তু আমি আমার একটা ফ্রেন্ডের এক্সাম্পল দিই। সে হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ছিল, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়েছে। তার রেজাল্ট মারাত্মক খারাপ ছিল। মারাত্মক খারাপ বলতে 2.56 কোনো মতে ক্যারি করতেছিল। সো ফার্স্ট ক্লাস মার্কই ছিল না তার। কিন্তু সে লাস্টে মনে হয় কোনো মতে 2.7 বা 8 এরকম হয়তো একটা অ্যাভারেজ নিয়ে বের হয়েছিল রুয়েট থেকে। তো এখন সে, তার জব প্রোফাইল যদি আমি বলি, তার জব প্রোফাইল হচ্ছে, তার মোটামুটি এক্সপিরিয়েন্সে যে মোটামুটি 3-4 পেজের এক্সপিরিয়েন্সের একটা পাতা হয় তার সিভিটা, যদি কেউ পায় বা দেখে। কারণ সে প্রায় মোটামুটি 30-এর কাছাকাছি কোম্পানি জয়েন করছে এবং ছাড়ছে, জয়েন করছে এবং ছাড়ছে। তো এখন আমাদের যদি 2.78 পাওয়া একটা ছেলে, যদি এরকম একটা কোম্পানি, 30টা কোম্পানির কাছাকাছি কোম্পানি তাকে নিয়ে এত ইন্টারেস্ট, তাকে নিতে হবে, তো এরকম একটা অবস্থা যদি হয়, তার মানে এখান থেকে একটা ভালো মেসেজ সবার জন্য যে রেজাল্ট অবশ্যই ভালো করতে হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ রেজাল্ট ভালো করলে অনেক কিছু খুলে যায়, অনেক জায়গায় সুবিধা পাওয়া যায়। যেমন অনেক কোম্পানি আছে যারা মানে ফার্স্ট ক্লাস মার্ক না থাকলে ওই সিভিটা গো থ্রু করে না। সো সো দেখা যাচ্ছে ফার্স্ট ক্লাস মার্কটা থাকতে হয়। সো 2.7 পেলে সেটা বিবেচ্যই হবে না ওই সিভিটা হয়তোবা। তো এই কারণে দেখা যাচ্ছে যে আমাদের অবশ্যই রেজাল্ট ভালো রাখতে হবে। কিন্তু যাদের আসলে কোনো একটা কারণে রেজাল্ট খারাপ হয়ে গেছে, বা যারা করতে পারেননি কোনো একটা কারণে হোক, নিজের অবহেলার জন্য হোক, যেটাই হোক, তাদের জন্য যে আশা হারানোর ব্যাপার আছে তা না।
তো আমার ওই ফ্রেন্ড ছিল আসলে সে ধরনের একটা এক্সাম্পল। এখন সে অস্ট্রেলিয়ায় এখন একটা ভালো কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করছে। সো সে হচ্ছে একটা জলজান্ত উদাহরণ আসলে। তো এখন তার যে সফলতা ছিল, মানে সফলতার যে চাবিকাঠি ছিল, সেটা আমি একটু হালকা বলি। সেটা হচ্ছে যে সে যখন ফোর্থ ইয়ারে যখন পড়াশোনা করতেছিল, জাস্ট লাইক আমাদের যেমন ইলেকট্রনিক্সটা খুব কঠিন লাগতো, আমরা ইলেকট্রনিক্সটাকে অ্যাভয়েড করেছিলাম যে ইলেকট্রনিক্স পড়বো না। তো বলে বিবেচনা করা হতো আমি যেটা শুনেছিলাম। সো দেখা যাচ্ছে সিভিল ড্রয়িংটা দেখা যাচ্ছে ওইটা পড়তো কম ছেলেবেলে, ওইটা যে সাধারণ ঘেঁষাঘেঁষি কম ছিল, এবং ওইটা নিয়ে দেখা যাচ্ছে তার ইয়ে ছিল। তো সো আমার ওই ফ্রেন্ডটা যেটা করেছিল সেটা হচ্ছে ও এই সাবজেক্টটা নিয়ে খুব ইন্টারেস্ট ছিল ওর। সো ওই এই সাবজেক্টটা নিয়ে দেখা যাচ্ছে ওই রিলেভেন্ট একটা স্যারকে চুজ করে এবং ওই স্যারটার আন্ডার সে থিসিস করে। তো এতে যেটা তার শিক্ষক পাশাপাশি দেখা যাচ্ছে যে উনি আরো কিছু সরকারি বা বেসরকারি বিভিন্ন প্রজেক্ট করতেন। হুম। সো বিভিন্ন প্রজেক্ট গুলোতে সিভিল ড্রয়িং বা ডিজাইন এবং বিভিন্ন ধরনের প্রজেক্টে সে ইনভলভ ছিল। সো যখন সে থিসিস করে তখন ওই স্যার দেখা যাচ্ছে তাকে প্র্যাকটিক্যাল লাইফের অনেক এক্সপিরিয়েন্স থেকে তাকে ওই থিসিসে যেমন বিভিন্ন ইনপুট দিতেন, তেমনি তাকেও বিভিন্ন ধরনের কিছু শিখতে বলতেন যে এই ধরনের কাজ শিখো, এই ধরনের কাজ করো। হুম। তো সেখান থেকে আসলে আমার এই ফ্রেন্ডটা পিক করেছিল যে আমি এই ধরনের কাজগুলো যদি আমি আসলে করতে পারি, তাহলে এই প্রজেক্ট গুলো বা এই ধরনের অ্যাক্টিভিটিস গুলো আমি নেক্সট আমি যখন ফ্রেশার্স থাকবো তখন আমি ইন্টারভিউতে ডাক পেলে আমি এগুলো বলতে পারবো, বা ডাক পাওয়ার জন্য আমি আমার সিভিতে লিখতে পারবো। তো আসলে ওর এইটাই ওকে অনেক আগায় দেয়। ও দেখা যাচ্ছে বের হওয়ার পরেই মধ্যে ওর সিভিতে মোটামুটি প্রায় কয়েকটা প্রজেক্ট একটা সামারি থাকতো যে আমি এই টাইপের কাজ করছি, ওই টাইপের কাজ করছি। হুম। তো অনেক কোম্পানি দেখা যাচ্ছে সিভি ড্রপের পর তাকে ইনভাইট করছিল যে জবের জন্য। তো ও দেখা যাচ্ছে একটাতে ঢুকে গিয়েছিল এবং এরপর আস্তে আস্তে তার এরকম জব চেঞ্জ করা বা অন্যান্য জার্নি শুরু হয়। তো এখন আমার এখান থেকে একটা পরামর্শ হচ্ছে, সবাই থার্ড ইয়ার ফোর্থ ইয়ার বা যে যে অবস্থানে আছি বা বের হইতেছি আমরা, বা একদম আর্লি বের হচ্ছি বা বের হয়ে অলরেডি কিছু সময় চলে গেছে, সবাইকে আমি এটাই বলবো যে বিভিন্ন একটা টাইমে যেমন ইউনিভার্সিটিতে শুধু থিওরি বেসড পড়াশোনা হতো, এখন কিন্তু অনেক ইউনিভার্সিটিতেই অনেক প্র্যাকটিক্যাল বেসড পড়াশোনা হয়। যেমন এআই নিয়ে, তারপরে বিভিন্ন টেলিকমিউনিকেশনের বলি, পাওয়ারের বলি, বা সিভিল বলি, যেটাই বলি না কেন, অনেক মানে আপডেটেড টেকনোলজি নিয়ে আলোচনা, প্রজেক্ট করা, সেগুলো নিয়ে সুন্দর আপডেটেড টেকনোলজি গুলো নিয়ে দেখা যাচ্ছে বিভিন্ন টপিক প্রেজেন্টেশন করা। যেমন আমার এক ছোট ভাইকে সেদিন দেখলাম, সে বাংলাদেশের শেয়ার বাজার নিয়ে, সে সেকেন্ড ইয়ারে আছে। তো দেখা যাচ্ছে শেয়ার বাজার নিয়ে একটা সুন্দর প্রেজেন্টেশন রেডি করতেছে দেখলাম, এবং সে সেটার একটা প্রেজেন্টেশন নাকি তাদের দিতে হবে নেক্সট ক্লাসে স্যারদের কাছে। সো এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। বাংলাদেশের শেয়ার বাজারটা অনেক জটিল এবং অনেক বড় ব্যাপার টু আন্ডারস্ট্যান্ড না। তো তারা দেখা যাচ্ছে সেকেন্ড ইয়ারে এটা নিয়ে একটা গবেষণা করে চ্যাট জিপিটি করে হোক আর যেভাবেই হোক তারা সেটা লার্ন করছে এবং সেটা প্রেজেন্টেশন দিচ্ছে। সো এটা কিন্তু বিশাল ব্যাপার। তো আমাদের সাবজেক্ট গুলো যে আমরা পড়াশোনাগুলো করেছি সেগুলোর প্র্যাকটিক্যাল যেসব ইয়ে আছে অ্যাপ্লাই করা যায় সেগুলো রিলেভেন্ট। আমরা যে প্রজেক্ট করেছি বা আমরা পড়াশোনা করেছি বা কোনো একটা কাজ করেছি, এ ধরনের কিছু সিভিতে অ্যাড করতে পারলে বেটার হয়, তাহলে ডাক পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর কিছু ব্যাপার তো থাকেই, যে রেজাল্ট খুব খারাপ হলে দেখা যাচ্ছে অনেকেই চিন্তা করে যে এটা ফার্স্ট অথবা স্টুডেন্ট, সরি, কিছু রিকোয়ারমেন্ট থাকে যে ফার্স্ট ক্লাস মার্ক নাই, সো স্টুডেন্ট হয়তো বা অতটা ইয়া না, ট্যালেন্টেড বা স্কিল হবে কিনা, হ্যাঁ, এ ধরনের কিছু সাইকোলজিতে চলে আসে। তো এগুলো ব্যাপার থাকে। আবার অনেকের দেখা যাচ্ছে যে
দেখা যাচ্ছে যে এক্সামও কিরকম কোয়েশ্চেন আসে সেটাও বোঝা যায় না। এই ধরনের ফ্যাক্টর গুলো থাকে। কিন্তু যেটা আমি বলবো যে জব সেন্টার গুলো যেগুলো সব মার্কেটে আসছে, এই ধারণা গুলো আমাদেরকে ভালো মতো করে তুলতে হবে। কারণ একই টাইপের পোস্ট যখন আমরা সার্কুলারে দেখব, তখন তার কম্পিটেন্সি গুলো যেখানে থাকবে, ডিসক্রিপশন গুলো, সেগুলো আমরা একটু গো থ্রু করে যদি একটা জায়গায় করতে পারি, তাহলে মোটামুটি বুঝতে পারবো যে এইটার আসলে কি ধরনের রিকোয়ারমেন্ট আসছে। যেমন আমি বলি, একটা যদি ক্লাউড নিয়ে যদি কোনো একটা পোস্ট আসে যে ক্লাউডের একজন এক্সপার্ট লাগবে, সো সেখানে দেখা যায় কিছু সার্টিফিকেশন চাইতে পারে, যে অ্যাজিউর বা অন্যান্য ক্লাউডের যে সার্টিফিকেশন গুলো আছে সেগুলো রিকোয়ারমেন্টটা থাকতে পারে, অথবা যেগুলো আসলে ইন্টারন্যাশনালি রিকগনাইজড এবং অ্যাভেলেবল ইন মার্কেট টু গেট। এখানে কোনো এক্সপার্টিস লাগতেছে না প্রি হিসাবে, প্রি স্টেপ হিসেবে, যে কেউ আজ থেকে একটু করে পড়াশোনা করে এই সার্টিফিকেশনটা মানে নিতে পারে। তো দেখা যাচ্ছে যখন চাচ্ছে বিভিন্ন সার্কুলার ক্লাউডের এক্সপার্ট আসলে, আমরা যদি ইউটিউব বা অন্যান্য পোর্টাল ঘেটে যদি দেখি ক্লাউড জিনিসটা কি, ক্লাউডে কি কি ধরনের activities হয়, এটা থেকে আমাদের যদি একটু ইন্টারেস্ট আসে যে না এটা নিয়ে আমি তো কাজ করতে চাই, তাহলে ওই রিলেভেন্ট যে সার্কুলার গুলো আসতেছে সেটা দেখা এবং সেখানে কি ধরনের রিকোয়ারমেন্ট চাচ্ছে সেই রিকোয়ারমেন্ট গুলো আমাদের এক জায়গায় করে আমাদের বুঝতে চেষ্টা করা, যে আসলে বিভিন্ন কোম্পানিগুলো কি চাচ্ছে আমি যদি এটাতে জয়েন করতে চাই। তো সার্টিফিকেশন গুলো থাকলে আমরা চেষ্টা করতে পারি যে সার্টিফিকেশন নেই আমি তাহলে একটা বা দুইটা যতটুকু পারি। তারপরে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে সার্টিফিকেশন ছাড়াও থিওরিটিক্যাল অনেক কিছু থাকে, যে এটা লাগবে এটা লাগবে। তো তো যেটা লাগবে সেটা আসলে আমার, যেহেতু আমি ফ্রেশার্স, আমি তো পারি না, কারণ আমি এটা কাজ করি না। কিন্তু দেখা যাচ্ছে ওই লেভেল আমি থিওরিটা যতদূর পারি পড়তে যাই, পড়তে পারি, কারণ প্রচুর কন্টেন্ট এখন মার্কেটে এখন অ্যাভেলেবল। এখন এআই এর বিভিন্ন পোর্টাল গুলো আসলে সব ধরনের ইনফরমেশনই পাওয়া যায়। তো সেখানে একটা ভালো পড়াশোনা করা, আর সেকেন্ডলি হচ্ছে যে কোনো সার্টিফিকেশন রাখা। আর যদি ইউনিভার্সিটিতে আমরা ওই লেভেল কোনো প্রজেক্ট করি বা কোনো ধরনের প্রেজেন্টেশন করি, সেগুলো একটু করা, মানে সেগুলো সিভিতে নিয়ে আসা। তো এই জিনিসগুলো আসলে আমাকে মোর প্রায়োরিটাইজ করবে একটা সিভি কে পিক করতে। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার আমি অ্যাড করি রাফাত ভাইয়ের কথার সাথে, সেটা হচ্ছে সিভি হবে এক একটি সার্কুলারের জন্য এক এক রকম। যদি ক্লাউড এক্সপার্টের জন্য সিভি একটা এক টাইপ 1 হয়, তাহলে একটা আইটির ব্যাংকের আইটির জন্য আরেক ধরনের। তারপরে সিভিল ডিজাইন করার এক্সপার্ট লাগলে সেটা হবে এক ধরনের। তারপরে আমার নেটওয়ার্কিং রিলেটেড কোনো ধরনের যদি পোস্ট থাকে, কোর নোট গুলোর জন্য এক্সপার্ট যদি চায়, বা একদম বেসিক ফ্রেশার্স টাইপের কেউ চায়, সেটা এক ধরনের। একটা ইন্টার্ন যদি চায়, একটা কোনো একটা ট্যালেন্ট প্রোগ্রামের আন্ডারে যদি একজন ছেলে বা মেয়েকে চায়, প্রতিটা জিনিসেরই একটা রিকোয়ারমেন্ট আলাদা আলাদা হয়। তো আমাদের সিভি হবে এক একটা রিকোয়ারমেন্ট বা এক একটা সার্কুলার জন্য ডিফারেন্ট। সো কারণ আমাকে যদি বলে যে ক্লাউডের এক্সপার্ট লাগবে, অবভিয়াসলি আমি ক্লাউডের কোনো সার্টিফিকেশন করলে বা কাজ করলে সেইগুলোকে আমাকে এগিয়ে নিয়ে আসতে হবে আমার সিভিতে। আর পরে যে আমার মাল্টি স্কিল আছে, যেমন আমি হয়তো বা আমি কোন একটা অপারেটিং সিস্টেমে হয়তো বা আমি পারি, আমি আমার এক্সপার্টিস আছে, বা আমি কোনো আমার ইউনিভার্সিটিতে কোনো ডেটাবেজের কোর্স করেছিলাম, সেখান থেকে আমার নিজের ইন্টারেস্টেই আমি হয়তো বা ডেটাবেজ নিয়ে একটা ভালো আমার এক্সপার্টিস আছে। সো আমার তো এগুলো আমার স্কিলগুলো বলতে হবে, কিন্তু সেই সিভিতে অবশ্যই এই স্কিলগুলো আমার পরে আসবে, ক্লাউডের এক্সপার্টিসটা আমাকে আগায় দিতে হবে। তো সিভি একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমরা লিঙ্কডইনে বা অন্যান্য বিভিন্ন জায়গায় ঘাটলে দেখতে পারবো সিভি কোচ পর্যন্ত আছে বিভিন্ন দেশে, বাংলাদেশেও আছে। একটা সিভি কিভাবে লিখতে হয়, কত সুন্দর করে সিভি লেখা যায়,
সিভির কন্টেন্ট গুলো কেমন হবে, সিভির কন্টেন্ট গুলো শর্ট হবে না লং হবে, সিভির কন্টেন্ট গুলো কোনটা আহ, লিখলে আসলে মোর অ্যাট্রাকটিভ হবে টু টেক দ্যাট গাই। হ্যাঁ, এই জিনিসগুলো নিয়ে মোটামুটি সিভি কোচ পর্যন্ত আছে। তো এখন সবার জন্য এটা হয়তোবা সম্ভব হবে না যে ওইরকম একদম পারফেক্ট সিভি দেওয়া, কিন্তু আমাদের যদি এইরকম কিছু সিম্পল ট্রিক আমরা মাথায় রাখি এবং ফলো করি, আমার মনে হয় যে অতটা মানে ইয়া লাগবে না, যেরকম কোচের কাছে যেতে হবে বা এরকম। হ্যাঁ, ওই জন্য আমাদের জাস্ট খেয়াল রাখতে হবে যে একটা সিভি হাতে নিয়ে একজন এমপ্লয়ার যেন বুঝতে পারে যে না, আমি যে স্কিলটা চাচ্ছি সেই স্কিলটা এই ছেলে বা এই মেয়েটার মধ্যে আছে, তো আমি নিতে চাই ওনাকে। তাহলে সিভি শর্ট লিস্টে অন্তত সে আসবে। বাকিটা এরপরে যদি কোনো কোম্পানিতে রিটেন হয়, কোনো কোম্পানিতে অনলি ভাইবা হয়, অথবা রিটেন প্লাস ভাইবা হয়, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের মেথড আছে। সেই মেথডে গো থ্রু করে নিজেকে প্রুফ করতে হবে, এটার সাথে আসলে আলাদা চ্যাপ্টার শুরু হয়ে যায়। তো এটাই বলতে চাচ্ছিলাম যে সিভির ফোকাসিংটা আমাদের বাড়াতে হবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে ইন্টার্ন যে প্রোগ্রামগুলো, আমি এক একজন প্রশ্ন করলেন একটু আগে যে ভাইয়া ইন্টার্নশিপের কত স্যালারি দিবে একটা ইয়াতে। তো আসলে মানে আমি সাজেস্ট করব যে ইন্টার্নশিপ যদি কোনো একটা ভালো কোম্পানিতে কেউ যদি কাউকে অপরচুনিটি দেয়, আমাদের মেন্টালিটি এমন থাকতে হবে যে আমি পারলে গিয়ে টাকা দিয়ে আসি ওনাদেরকে, তাও আমাকে এই অপরচুনিটিটা দেয়া হোক। আমাকে এতটাই মানে অ্যাগ্রেসিভ হতে হবে, এতটাই অ্যাগ্রেসিভ হতে হবে যে আমার থলেতে আসলে অস্ত্র নেই। আমার এখন শুধুমাত্র গ্রাজুয়েশন সার্টিফিকেটটা আছে, এছাড়া আমার আসলে কিছু গুগল করে পড়াশোনা আছে, এছাড়া আমার কিছু নাই। সে জায়গায় আমাকে একজন ইন্টার্নশিপ অফার দিচ্ছে, সো সেই জায়গায় আমার উচিত মানে পারলে তাকে গিয়ে ভাই টাকা দেওয়া, যে ভাই আপনি টাকা রাখেন, পারলে আমাকে তো ওই অপরচুনিটিটা দেন। সো একদম ইনিশিয়াল লেভেলে আমি রিকমেন্ড করি আসলে আমার পার্সোনাল দিক থেকে যে কোনো বাছ বিচার করা যাবে না। কোনো স্যালারি হোক, কোনো কোম্পানি হোক, হ্যাঁ, যে এই কোম্পানি ছোট এটাতে যাব না, বা এ ধরনের যে চুজিং গুলো সেগুলো না করাই বেটার। কারণ এক্সপিরিয়েন্স টক্স মোর দেন এনিথিং। এক্সপিরিয়েন্স যার যত বেশি হবে তত বেশি সে আগায় থাকবে, সব দিক দিয়ে, সব দিক দিয়ে এগিয়ে থাকবে। এক্সপিরিয়েন্স কথা বলবে, কোনো ধরনের সিভি ফরওয়ার্ড করতে হবে না, কোনো বড় ভাইয়ের অনুগ্রহ নিতে হবে না, কোনো ফ্রেন্ডের থেকে টিটকারি শুনতে হবে না। তো সব কিছু ডিপেন্ড করে ওই এক্সপিরিয়েন্সের উপর। এক্সপিরিয়েন্স যে স্কিলটা দিবে, একটা লং জার্নি শিখাবে, সেইটাই আমাদের অস্ত্র হবে এই বিশাল যুদ্ধ ময়দানে আমাদের যুদ্ধ করতে। তো সেইটা অ্যাচিভ করতে যে আমাদের মানে অ্যাকচুয়ালি আসলে ওই মেন্টালিটিতে চলে যেতে হবে যে ভাই আমি পারলে টাকা দিই মানুষকে, পারলে কিন্তু আমাকে সে এক্সপিরিয়েন্সটা দেখ। সো জাস্ট এটা আসলে ওই কথার প্রসঙ্গে বললাম, টাকা তো দিব না, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদেরকে ওই রকম অ্যাগ্রেসিভ মেন্টালিটিতে যেতে হবে যে আমি লার্ন করবো, এখন আমার হচ্ছে লার্ন করার টাইম। সো আমি একটা কোম্পানিতে যদি ইন্টার্নশিপ পেয়ে যাই কোনোভাবে, ছোট্ট কোম্পানিতে অনেক কিছু জানতে পারবো। যেমন আমি আরেকটা এক্সাম্পল দিই, বিভিন্ন ব্যাংকের দেখা যাচ্ছে যে এজেন্ট ব্যাংকিং নামে কিছু ছোট ছোট, কিন্তু আমাদের এখন পুরো বাংলাদেশেই দেখা যাচ্ছে ইয়ে আছে, ছোট ছোট ব্রাঞ্চ বা বলি বা অফিস আছে। সো এই এজেন্ট ব্যাংকিং গুলো কিন্তু অনেক ব্যাংকের আছে, ব্যাংক, হ্যাঁ, তারপর ডাচ বাংলার অনেক এজেন্ট ব্যাংক শাখা আছে। তো এলাকা ভিত্তিক ছোট ছোট দেখা যায় 1 রুম 2 রুমের এজেন্ট ব্যাংকিং এর যে ইয়াগুলো দেখা যায়, ওখানে আমরা যেটা করি যে ব্যাংকের একটা স্মলার ভার্সন, ওখানে দেখা যায় ট্রানজেকশন গুলো করতে হয়, ছোট ছোট ট্রানজেকশন করা যায়। অনেক বড় এজেন্ট ব্যাংকিং এর কেন্দ্রে দেখা যাচ্ছে যে বড় ব্যাংকেরও অনেক কাজ করা যায়। তো এখন এইসব এজেন্ট ব্যাংকিং এ মানুষের সংকট কিন্তু অনেক, কারণ এইটা এমন একটা জায়গা
যে জায়গায় আসলে ব্যাংক না, কিন্তু দেখা যাচ্ছে টাকার লেনদেন হচ্ছে প্রচুর। তো সেটার জন্য কিন্তু, এবং দেখা যাচ্ছে ওই রকম এলিজিবল লোকও অনেক সময় থাকে না। দেখা যাচ্ছে যে এইচএসসি পাস একটা ছেলেকেও যে টাকা পয়সা কিনতে পারে ভালো, এমনও অনেক জনকে বসায় দেয়া হয়। এরকম একটা ব্যাপার আছে। তো এখন কেউ যদি তার এলাকায় এরকম একটা ইয়া পায়, এবং সে যদি বিবিএ থেকে পড়ে আসছে, হ্যাঁ, অথবা আমি আমি দেখা যাচ্ছে যে আমার ব্যাংকের আইটিতে দেখা যাচ্ছে কাজ করার ইচ্ছে আছে, আমি যদি সেই এজেন্ট ব্যাংকিং এর ওই জায়গায় যে কিছুদিন সময় কাটাই, তাদের প্রসেস গুলো দেখি যে তারা কিভাবে কাজ করে, তাদের সফটওয়্যারটার নাম কি, সেই সফটওয়্যারটা আসলে কাজ করে কিভাবে, পারলে আমি বলি যে ভাই আমাদের দেন একটু, আমি আপনার কাজ করে দিই। হ্যাঁ, তো এই ধরনের কাজগুলো যদি আমরা করি, মন্দ হয় না। কারণ আমার সিভিতে আমি এটাও লিখতে পারবো যে আমি দুটো সফটওয়্যার চালাইছি, যে সফটওয়্যার গুলো এই ধরনের কাজ করে। তারপরে আমার মনে আছে আমি নরসিংদীতে আমাদের এক ইউনিভার্সিটির বড় ভাই, ওনার দেখা যাচ্ছে যে একটা কাজ প্রজেক্ট চলতেছিল। আমি আর আমার ফ্রেন্ডকে নিয়ে আমরা চলে গেছিলাম, আমরা দুজন চলে গেছিলাম, চল নরসিংদী একটু ঘুরে আসি। আর উনি কি করে আসলে প্রজেক্ট দেখে আসি আসলে। তো ওখানে যাওয়ার পর আমি দেখলাম যে ওনার সাথে পুরো ফ্যাক্টরিতে ঘুরে দেখছিলাম আমরা, যে ফ্যাক্টরিটা ইলেকট্রিক্যাল পোর্শনটা কাজ হচ্ছিল। সো ইলেকট্রিক্যাল পার্টটা যে কাজ হচ্ছিল, তখন ওনার কাছ থেকে যখন ঘুরতেছিলাম আমরা, তখন আমরা আসলে অনেক কিছু জানতে পারি যে কিরকম মোটর এখানে লাগাচ্ছে, কি ধরনের এখানে সাবস্টেশন দরকার আছে কিনা, সেই রিকোয়ারমেন্টটা কিভাবে ডিটেক্ট করছেন ভাই। হ্যাঁ, তারপরে এখানে কেবল গুলো কোন কোম্পানির কিনছেন, কেন কিনছেন, এগুলো রেটিং গুলো আসলে কিভাবে নিছেন। আসলে দেখা যাচ্ছে খুব শর্ট ট্যুর, খুব শর্ট কনভারসেশন, কিন্তু এরকম দেখা যাচ্ছে কিছু ইনফরমেশন আমরা কিন্তু ওখান থেকে গ্যাদার করে নিয়ে আসছিলাম। সো এই গ্যাদারিংটা কিন্তু আমরা এমন না যে বেড়াতে গেছি চলে আসছি, আমরা দুজন কিন্তু এইটাকে কাজে লাগাইছিলাম। আমরা দেখা যাচ্ছে এরপরে পাওয়ারের কোনো জায়গায় যদি অ্যাপ্লাই করতাম, সেখানে ইন্টারভিউ দিত, ডাকতো, সেখানে আমরা কিন্তু এগুলো এটা জাহির করতাম গিয়ে যে আমরা একটা ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে একটা ছোট হলেও ভিজিট করতে পেরেছিলাম, যেখানে আমরা আসলে এই ধরনের ব্যাপারগুলো দেখেছি, যে এরকম মোটর ইয়া করে। হ্যাঁ, তারপরে বিভিন্ন ধরনের রেটিং গুলো এভাবে ঠিক করে। সো এখানে রাফাত ভাই যেটা বলেছেন, অবশ্যই অনেস্ট থাকতে হবে ওইখানে। আমার কথা হচ্ছে ইন্টারভিউ যারা থাকেন তারা অনেক এক্সপার্ট হন, ওনারা ইন্ডাস্ট্রিতে অনেক দেখা যাচ্ছে যে এক্সপার্ট হওয়ার শুধু না, অনেক বছর কাটিয়েছেন যেহেতু, সো তারা কোনো গাঁজাখড়ি কথাবার্তা বললে বা চাপা মারলে আসলে ওনারা বুঝে যাবেন। সো সেই পার্সপেক্টিভ অনেস্ট থাকতে হবে, বলতে হবে যে আমাদের এই ভিজিট আমরা এভাবে লার্ন করছি। কিন্তু আমি যদি বলি যে মোটর আমি নিজে চালাইছি, সেটা উচিত হবে না। যে একটু চাপা মেরে দেই, তাহলে তো আমি প্রায়োরিটি পেয়ে যাবো মনে হয়। সো কিছু জায়গায় লজিক্যাল চাপা মারলে খারাপ না। যেমন ধরি, সাপোজ কোনো আমি ওই ভিজিটে আমি যদি কোনো একটা আসলে মেশিন চালানোর সুবিধা পাই বা কোনো একটা লজিক আমি ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে বলতে পারি যে একটা লজিক্যাল চাপা দিয়ে দিলাম যে ভাই আমি ওই মেশিনটা চালাইছি। ট্রু, আসলে চালাইছি, বাট অতটা লার্জের স্কেলে হতে পারে না। তো এই ধরনের কিছু জিনিস আসলে অ্যাড করতে হবে, করলে আমাকে মোর মানে অ্যাকসেপ্টেবল হবে ওই সিভিটা, যে একটা ইন্টারভিউ কল দিবে যখন, সেই পার্সপেক্টিভ গুলোতে। তো আম, এগুলো আসলে আমাদের লাইফে আমরা আসলে ওই ব্যাপারগুলো হচ্ছে যে থেকে যে শেখাটা সেটা হচ্ছে, এবং অন্যরাও দেখা যাচ্ছে এখন মার্কেটে যারা আছে তারাও একইভাবেই শিখবে। কারণ কাউকে কোনো ওয়েবিনার, কোনো কনভারসেশনে বলে প্রপারলি গাইড করা যায় না তার লাইফের যে ফ্লোটাকে। কারণ সব জায়গায় আসলে শেখাটা নতুন ভাবে আসে। আমি যেমন স্যামসাং এর কোয়ালিটি কোয়ালিটি একটা কিউএনএ যে বলে, যেটা গুলশানে ছিল আগে, স্যামসাং এটা খুব লুক্রেটিভ জব ছিল আমাদের টাইমে। সো ওইটা যখন আসছে না, হ্যাঁ, আসলেও অ্যাপ্লাই করে যাচ্ছে না, তখন যেটা হচ্ছে যে একদিন চিন্তা করলাম যে বড় ভাই খুঁজে বের করছি যে ওখানে আছে, ওনার সাথে কি কথা বলেছি। এখন উনি তো আর সার্কুলার না বলতে
এরকম পজিশনে আছে কিনা যে আমাকে ঢুকে দিতে পারবে, সেটা জানি না। তো ওনার সাথে গিয়ে কিছু কথা বলে আসি যে উনি যদি কোনো গাইডেন্স দেয় যে তুমি ঢুকতে হলে এইভাবে আর কি পড়াশোনা করো বা এটা শিখো বা ওই করো। তো সেই পার্সপেক্টিভে আসলে ওনার সাথে দেখা করা। তো হ্যাঁ, তো এখন সবাই মিলে যেটা হচ্ছে যে 2-3 জন ফ্রেন্ড মিলে গেলাম, তখন উনি আসলে যেটা করলো সেটা উনি বললো এই ওই হেনতেন। তো যাই হোক, ওগুলো শুনে ওখান থেকে আমার টেক অ্যাওয়ে ছিল যেগুলো শিখছি ওগুলো জানছি, কিন্তু চাই না যে স্যামসাং ঢুকতে পারবো কিনা। তো ওখান থেকে টেক অ্যাওয়ে নিয়ে আসলাম যে সিভি শুধু যে রাখলেই সিভি ড্রপ করতে হবে এমন না। অনেক কোম্পানিতে আছে যে যেখানে হচ্ছে যে কোনো সার্কুলার ছাড়াও সিভি ড্রপ করা যায়। সো সিভি ড্রপ করলে তাদের যখন কিউতে লোক দরকার হয় তখন দেখা যাচ্ছে সে কিউ থেকে লোক ডাকে অনেক সময়। তো ওখান থেকে আমাদের টেক অ্যাওয়ে নিয়ে ছিল। সো আমরা আমাদের সরকার পরের দিন সিভি টিভি করে ড্রপ করতে সিভি আসছি। তো আমাদের ওখান থেকে আসছে একজন এরকম আহ, দেখা যাচ্ছে চান্সও ইন্টারভিউ কলও পাইছি এরকম শুনছিলাম। তো যাই হোক, মানে মোট কথা হচ্ছে যে ক্যারিয়ার আসলে শুরুটা এবার থেকে এভাবেই হয়, এভাবেই চলতে থাকে। তো সবাইকে ওভাবেই শুরু করতে হবে। এরপর চান্স পেলে আসলে কোম্পানি তার স্কিল পার্সন বা একে যে নিল সেটা আসলে কোম্পানির দায়িত্ব থাকে একটা, যেটা বললেন যে বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন লার্নিং, হ্যাঁ, এই ফেজ গুলোর মধ্যে দিয়ে গেলে অটোমেটিক্যালি একটা রিসোর্স শিখতে পারে তার রেসপন্সিবিলিটিটা কি হয় না হয়। সব মিলে মোটামুটি এভাবেই শুরু হয় ক্যারিয়ারটা। সবাই আশা করি ওভাবেই অ্যাপ্লাই করবে, ওভাবে ইয়ে করবে, এটা এক্সপেকটেশন। তো আর কথা না বাড়াই, অনেক রাত হয়ে যাচ্ছে। মামুন, তুমি আসলে দেখো এরপর ওকে ভাই, থ্যাংক ইউ। কোনো কোশ্চেন। থ্যাংক ইউ ভাই, আপনার স্পিচটা শেয়ার করার জন্য, আপনার ইনসাইট গুলো শেয়ার করার জন্য আমাদের সাথে। আই থিঙ্ক এটা অনেকের জন্য হেল্পফুল হবে। একটু যদি এই রিলেটেড কারোর কোনো কোশ্চেন থাকে একটু হ্যান্ড রেজ করে কোশ্চেন করতে পারো, স্পেশালি জিপি অর ভাই যে ইনসাইট গুলো দিলে এইগুলা নিয়ে যদি কোনো কিছু বলার থাকে একটু বলতে পারো প্লিজ। এনিওন? ভাই, এমনিতে হচ্ছে জিপিতে আসলে অ্যাপ্লিকেশনের জন্য লাইক ইন্টার্ন অথবা যারা ফ্রেশ গ্রাজুয়েট, এটার জন্য কি জিপির যে ক্যারিয়ার ওয়েবসাইটটা আছে এটা কি এনাফ নাকি আর কোথাও কিছু ফলো করতে হবে? না, এটা এনাফ। এটা শুধু ডিপির জন্য বা রোগীর জন্য বা বাংলাদেশের জন্য না, সব ক্যারিয়ার পোর্টাল গুলো যাদেরই আছে, যে কোম্পানির আছে, ওকে। সবার এখন মোটামুটি আইডিয়াল সিচুয়েশনে চলে আসছে যে পোর্টালে অ্যাপ্লাই মাস্ট সবার জন্য। যখন চলে আসে পোর্টালে সার্কুলারটা, তখন পোর্টালে অ্যাপ্লাই করতেই হবে। দেন নেক্সট স্টেপ হলো। ওকে ভাই, ঠিক আছে। হ্যাঁ, একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে জিপির যে কেরিয়ার পেজ, এখানে ম্যাক্সিমাম দেখি হচ্ছে মানে বিজনেস রিলেটেড ইন্টার্নশিপ প্রোগ্রামগুলো হয় আর কি। ম্যাক্সিমাম আমি আইটি রিলেটেড আমি খুঁজে পাচ্ছি না আর কি, অনেকদিন যাবত ফলো করি। তো সামনে কি কোনো সার্কুলার হওয়ার চান্স আছে এমনি? এটা আসলে মানে সেটা বলতেছিলাম আর কি, সব কোম্পানি আসলে একটাই টার্গেট থাকে যে তার যে স্কিলটা এখন লাগবে বা যে ডিপার্টমেন্টে তাদের এনহ্যান্সমেন্ট লাগবে সেই পার্সপেক্টিভে আসলে সার্কুলার গুলো আসে। তো এখন যেটা হচ্ছে যে রবি, জিপি, বাংলা লিংক, হ্যাঁ, বা ব্যাট, যেটাই হোক, তাদের যদি এখন অ্যাডমিনে একজন লোক খালি হয় অথবা অ্যাডমিনে একটা নিউ উইং আসে যেখানে হয়তো বা এআই দিয়ে কোনো ইয়া করতে হবে, কোনো একটা দেখা যাচ্ছে যে টুল চালাতে হবে অথবা এআই দিয়ে কিছু একটা করতে হবে, হ্যাঁ, কোনো একটা এনহ্যান্সমেন্ট করতে হবে, তখন দেখা যাচ্ছে যে অ্যাডমিনের সার্কুলার আসবে কিন্তু ভেতরের কম্পিটেন্সি গুলো দেখতে হবে, আমাদের পড়তে হবে যে হয়তো বা ওখানে এআই এর একটা স্কিল যাচ্ছে।
তো সেইখানে আমাদের জন্য অবশ্যই আমাদের অ্যাডমিনের সার্কুলার পড়ে এ ধরনের এক্সপেক্ট করে না কেউ যে ওই জায়গায় ভেতরে এআই যাবে, কিন্তু মানে যে ডিপার্টমেন্টে যে ধরনের টাইপের কাজের ডিমান্ড আসে, স্কিল দরকার হয়, তখনই ওই সার্কুলারটা বাজারে আসে। আরেকটা তো অবশ্যই যে ডিপার্টমেন্ট থেকে যদি লোক চলে যায় অন্য জায়গায় শিফট করে, তখন দেখা যাচ্ছে একটা খালি হয়। সো সেটা না হলে আসলে সার্কুলার আসাটা টাফ। এটা সব কোম্পানির জন্য সেম আসলে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ রাফিজুল ভাই আপনার টাইম দেওয়ার জন্য। বেসিক্যালি মানে আপনার অনেক ব্যস্ততার ভিতরে আসলে সময় দিতে পেরেছেন আমাদেরকে। আই এম রিয়েলি অনার টু বেসিক্যালি আপনি এখানে আমাদের সাথে জয়েন করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। আর ফার্দার অবভিয়াসলি আমরা আপনার সাথে টাচে থাকবো। আমি হয়তো আপনার লিঙ্কডইন প্রোফাইলটা শেয়ার করে দিব, আমরা যে ইমেইলটা দিব সেটার সাথে। তো এখানে থেকে আই থিঙ্ক সবাই একটা, যদি আপনার সাথে ফার্দার কোনো কমিউনিকেশনে যেতে চাই, হয়তো আপনার কাছ থেকে একটা সাপোর্ট পাবে আশা করি। তো আমরা হচ্ছে যে একটু নেক্সট পার্টে যেতে চাচ্ছিলাম রাফিজুল ভাই, যদি ঠিক আছে স্যার। ওকে, ওকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। জি, আমি আপাতত আমার পাঠ শেষ করছি। সো মামুন, তুমি তোমার নেক্সট স্টেপে চলে যাও। ওকে, থ্যাংক ইউ ভাই। জি, ঠিক আসসালামু আছে। আলাইকুম। ওকে। আচ্ছা, আমাদের নেক্সট পার্টের জন্য আমরা বেসিক্যালি এখন আহ, যেতে চাচ্ছি। আচ্ছা, আমরা বেসিক্যালি যে আমাদের কোল্ড কফি প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস করেছিলাম আসলে সবার হেল্প করার জন্য। আসলে এটা যদিও একদম নতুন একটা প্ল্যাটফর্ম, সো প্ল্যাটফর্মটাতে এখনো হয়তো অনেক ইস্যু আছে, যেটা আমরা অন বাই অন সলভ করতেছি। আসলে রিয়েল প্রোগ্রাম যখন করি তখন অনেক প্রবলেম গুলো আসে, যেটা আসলে অন বাই অন সলভ করা হচ্ছে। এটা টিল নাও এখানে কোনো ফাইন্যান্সিয়াল কোনো বেনিফিট নাই। সো স্টুডেন্টরা জাস্ট বেনিফিটেড হয় সেভাবে করে আসলে ডিজাইন করা। সো আমার ফার্দার এটা এই প্ল্যাটফর্ম থেকে কোনো বেনিফিট করার কোনো প্ল্যানও নাই। হয়তো আমরা ফিজিক্যালি এরকম বিভিন্ন ইউনিভার্সিটিতে আরো বড় পরিসরে কোনো প্রোগ্রাম করব, সে ধরনের এক্সপেকটেশন আছে আমার। সো আই থিঙ্ক সবাই একটু আমাদের সাথে কমিউনিকেশনে থাকবে আর কি, আমাদের সাথে টাচে থাকবে। আর ফার্দার যদি কেউ মনে করে যে তাদের কোনো একটা টপিকস নিয়ে আমাদের সাথে কোনো একটা ওয়েবিনার করতে চায় আর কি, সেক্ষেত্রে আমরা আই থিঙ্ক অ্যারেঞ্জ করে দিব আর কি, যে আমাদের স্পিকার বা আদার্স যে ম্যাটেরিয়ালস গুলা সবকিছু আমরা অ্যারেঞ্জ করে আমরা শেয়ার করে দিব। সো আমাদের সাথে ইমেইল অথবা আমাদের সোশ্যাল মিডিয়ার যে কন্টেন্ট ওইটার থ্রুতে আমাদের সাথে কানেক্ট হলেই হবে আর কি। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের সাথে টাচে থেকে ফার্দার যদি কোনো এনহ্যান্সমেন্ট থাকে বা কোনো প্রোগ্রামের কোনো ইয়া থাকে, সেক্ষেত্রে আমাদের সাথে একটু কমিউনিকেট করা আর কি। আমরা এই পার্টে আমরা যেতে চাচ্ছি। বাংলা লিংকের থেকে আছে আমাদের সাথে এমডি হারুনুর রশিদ, যিনি হচ্ছে এন্টারপ্রাইজ ডাটা ইঞ্জিনিয়ার, লিড ইঞ্জিনিয়ার, আইটি টেকনোলজি ডিপার্টমেন্টে বাংলা লিংকে আছে। আহ, উম, ইয়া হারুন তার ক্যারিয়ারে রবি এবং বাংলা লিংক দুইটাতেই জব করার অপরচুনিটি ছিল আর কি। এখন সে বাংলা লিংকে আছে। তো আমি হারুনকে ফ্লোর দিতে চাই। হারুন, প্লিজ, যদি তুমি তোমার ডিটেলসটা একটু শেয়ার করো, তোমার ইন্টারভিউ সহ আর কি, তোমার প্রেজেন্টেশনটা যদি একটু শেয়ার করো প্লিজ। ওকে, থ্যাংক ইউ মামুন ভাই। তো আমাকে শোনা যাচ্ছে মনে হয়। হ্যাঁ, জি, শুনতে পাচ্ছি। ওকে, আমি একটু আমার পিপিটিটা শেয়ার করি একটু। আমার স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে, রাইট? না, স্ক্রিন এটা আমারটা। আহ, আচ্ছা, মামুন ভাই, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমি স্ক্রিনটা দেখতে পাচ্ছি না। মনে হয় তুমি একটু দেখবা যে শেয়ারিংটা ঠিক আছে কিনা। ও, ওকে, একটু প্রবলেম হয়েছে। দেখি আমি আরেকবার share করি।
হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো আমি হারুনুর রশিদ। যাই হোক, রাফিজুল ভাই এবং রাফাত ভাই দুজনের কথা শুনলাম। আমিও ওনাদের সাথে একসাথে রবিতে ছিলাম আর কি। আমি পরে বাংলা লিঙ্কে চলে আসছি। রাফিজুল ভাই ডিপিতে গেছে, রাফাত ভাই আছে এখানে। রাফিজুল ভাই হয়তো চিনতে পারবেন আমাকে, বাট আমি ওনাকে দেখছি। তো ওনারা যে কথা বললো আইটি, বিশেষ করে টেলিকম ইন্ডাস্ট্রি নিয়ে, সেখানে আমার আসলে খুব একটা কিছু বলার নাই। বাট আমি শুরু থেকে হলো ডেটা নিয়ে কাজ করি, সো ডেটা রিলেটেড কিছু ইনসাইট আমি শেয়ার করতে পারি ওনাদের সবার সাথে। তো এইখানে রাফিজুল ভাই এবং রাফাত ভাই মোস্টলি সবকিছু বলে গেছে। আমি জাস্ট একটু টপ আপ করবো তার উপর। হয়তো আমি খুব বেশি টাইম নেবো না, 5 থেকে 10 মিনিট সময় নেবো, তাহলে হয়তো ই হবে। তো টেলিকম টেলিকম ইন্ডাস্ট্রিতে কাজ করার ওয়ে হলো 3টা। এক হলো ইন্টার্ন হিসেবে। তো আমি যদি বাংলা লিঙ্কের পার্সপেক্টিভে বলি, তো প্রতি কোয়ার্টারেই ইন্টার্নের জন্য হলো আসলে সার্কুলার হয়, এবং এইখানে মিক্সড সার্কুলার হয় যে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য তারা হলো ইন্টার্ন নাই, আইটির জন্য নাই, বিজনেসের জন্য নাই, তারপরে টেকনোলজির জন্য নাই। তো একসাথেই তারা সার্কুলারটা দেয়, এবং ওইখানে উল্লেখ থাকে যে কোন টিমের জন্য কয়টা নিবে বা কিভাবে নিবে। এবং এইটা আসে হলো বিভিন্ন ডিপার্টমেন্টের রিকোয়ারমেন্টের উপর বেস করে, যে আইটি থেকে যদি 3টে ইন্টার্ন চাই, এইচআর থেকে সেগুলোই পাবলিশ করে আর কি। তো ইন্টার্ন ইন্টার্ন করার জন্য ওইসব সার্কুলার খেয়াল রাখতে হবে। এই জন্য বাংলা লিঙ্কের ক্যারিয়ার পোর্টাল যেটা আছে সেটাতে একটু খেয়াল রাখতে হবে, এবং পাশাপাশি লিঙ্কডিনে ক্যারিয়ার পেজ আছে, লিঙ্কডিন এবং ফেসবুকে। তো সেগুলোতে টাচে থাকলে এই সম্পর্কে মোটামুটি জানা যায়। তো ওইখানে পাবলিশ হওয়ার পর যারা অ্যাপ্লাই করে মোটামুটি সবাইকে হলো একটা অনলাইন কুইজে অংশগ্রহণ করে। তো ওই অনলাইন কুইজ থেকেই হলো মেইনলি শর্ট লিস্টেড করে ইন্টারভিউর জন্য সিলেক্ট করে, তারপর সেখান থেকে হলো এনরোল করে। তো এটা একটা ওয়ে যে ইন্টার্ন হিসেবে যে কোনো একটা এমএনসি হোক, সেটা বাংলা লিঙ্ক হোক, জিপি হোক, রবি হোক বা ব্যাট হোক, যে কোনো এমএনসিতে কাজ শুরু করা যায় আর কি। এবং এরকমও দু একটা উদাহরণ আছে যে অনেকে দু একজন হয়তো ইন্টার্ন হিসেবে জয়েন করে ভালো কাজ করার কারণে হয়তো পরে পার্মানেন্টও হয়েছে, যদি সেখানে ফাঁকা কোনো পজিশন থাকে এবং সে যদি ভালো পারফরমেন্স দেখাতে পারে। আর সেকেন্ড অপশন হইলো হ্যালো। হ্যাঁ জি হারুন, কথা, তুমি কি স্লাইডটা চেঞ্জ করবা? হ্যাঁ, আমি স্লাইড চেঞ্জ করতে যাচ্ছি, বাট মোস্ট প্রবাবলি হ্যাং করছে। ওকে, আচ্ছা আমি কি শেয়ার করব নাকি? হ্যাঁ ভাইয়া, শেয়ার করতে পারেন। ওকে, শিওর। এবার মনে হয় ঠিক হয়েছে, রাইট? আমি শেয়ার করছিলাম আর কি। ওকে, ঠিক আছে ভাইয়া। আচ্ছা, আমি কি নেক্সট স্লাইডে যাব? এটা রাইট? হ্যাঁ ভাইয়া। ওকে ওকে, থ্যাংক ইউ। তো এইখানে আর সেকেন্ড অপশন হলো যে জেনারেল একটা সার্কুলার হয় যে কোনো একটা পোস্টে, যেমন বাংলালিংকের বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, সেখানে স্পেশালিস্ট ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দেয় বাংলালিংক। সো সেখানে ফ্রেশার্স থেকে শুরু করে 2 বছরের এক্সপিরিয়েন্স চাই। সো ফ্রেশার্সরাও সেখানে অ্যাপ্লাই করতে পারে। তো সেইখানে হলো আগে যে রাফাত ভাই বিশেষ করে রিক্রুটমেন্টের যে প্রসেসটা দেখাইলো সেটাই ফলো করা হয়। কম বেশি 2-একটা স্টেপ, এখানে হয়তো একটা কম, ওইখানে হয়তো একটা বেশি, এভাবেই করা যায়। যেমন এখানে আমি 7টা স্টেপ দেখাইছি: জব সার্কুলার, সিভি স্ক্রিনিং, এইচআর ইন্টারভিউ, টেকনিক্যাল ইন্টারভিউ। আমার জানা মতে বাংলা লিঙ্ক এবং সব জায়গাতেই সিভি ফরওয়ার্ডের অপশন থাকে অফিসিয়ালি আর কি। তো ওইখানে সিভিও ফরওয়ার্ড করা যায় যদি আমাদের নিজস্ব ক্যাম্পাসের, যেমন চুয়েটের কোনো বড় ভাই যদি বিশেষ করে বাংলা লিঙ্ক বা রবি জিপি এগুলোতে থাকে, তারা হয়তো সিভি ফরওয়ার্ড করতে পারে তাদের সাথে কানেকশন থাকলে। সো তাদের সাথে একটু কানেক্টিভিটি রাখা বেটার যদি এইগুলোতে আসার ইচ্ছা থাকে।
আর তারপরে আরেকটা প্রোগ্রাম হয় এই তিনটাতে, যেমন বাংলানিতে হলো এসএপি, স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। তো এটা একটু ডিফারেন্ট নর্মাল জবের চাইতে। তো এখানে হলো স্ক্রিনিংটা একটু রিগোরাস হয়, ইন্টারভিউ প্রসেসটাও একটু রিগোরাস হয়, ডিফারেন্ট টাইপ থেকে ডিফারেন্ট দিক থেকে একটা ক্যান্ডিডেটকে হলো জাজ করা হয় এখানে। আর এই এসএপি প্রোগ্রামটা হলো নির্দিষ্ট কোনো ডিপার্টমেন্টের উপর বেস করে হয় না। যেমন এই স্যাপ প্রোগ্রামে যে মেকানিক্যালে পড়ছে সেও অ্যাপ্লাই করতে পারে, যে সিএসসি তে পড়ছে সেও অ্যাপ্লাই করতে পারে, যে হলো লেদার ইঞ্জিনিয়ারিং এ পড়ছে সেও অ্যাপ্লাই করতে পারে। সো সে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে কোনো সাবজেক্টে পড়াশোনা করে থাকলেই সে হলো এসএপি, রবির জিটি আছে সে জিটিতে অ্যাপ্লাই করতে পারে, গ্রামীণ ফোনের হলো নেক্সট বিজনেস লিডার আছে সো, বা নেক্সট আইটি লিডার আছে, ওইগুলোতে হলো অ্যাপ্লাই করতে পারে। তো আমার মনে আছে আমি যখন রবিতে ছিলাম তখন ট্রেড থেকেই আমাদের সিরিজের অনফোর্ড সিরিজের একজন জয়েন করছিল, যে হলো মেকানিক্যাল থেকে পড়াশোনা করছে বাট সে আইটিতে জয়েন করছিল সেই জিটি প্রোগ্রামের মাধ্যমে। তো যারা এবং এটা হলো একটা স্পেসিফিক ক্যারিয়ার ট্র্যাক, প্রুভেন, এবং এটা নর্মাল জব সার্কুলার চাইতে একটু বেটার, এদের বেনিফিটও বেটার, এবং এরা হলো ডিফারেন্ট টাইপ অফ ওয়ার্কের সুযোগ পায় আর কি। তো এই তিনটা ওয়েতে বিশেষ করে টেলিকম ইন্ডাস্ট্রিতে ঢোকা যায়। এবং আরেকটা হলো যে টেলিকম ইন্ডাস্ট্রি গুলো বিভিন্ন আউটসোর্স হায়ার করে, যে তাদের হয়তো শর্ট টার্মে কোনো কাজ লাগবে, তখন তারা হয়তো পার্মানেন্ট এমপ্লয়ি হায়ার না করে কোনো একটা আউটসোর্স কোম্পানির মাধ্যমে তারা হায়ার করে থাকে 6 মাস বা 1 বছর বা 1.5 বছরের জন্য। তো সেভাবেও এক্সপিরিয়েন্স যদি নেওয়া যায় 1-2 বছর বা 3 বছর, পরবর্তীতে পার্মানেন্ট সার্কুলার আসলে সেই এক্সপিরিয়েন্সটা দেখিয়ে ওইখানে হলে অ্যাপ্লাই করা যায় বা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। কোন ভাই, যদি আমি পরের স্লাইডে যাই। তো এখন হলো কোম্পানিগুলো বেসিক্যালি কি দেখে একজনকে হায়ার করার জন্য? তো ওরা হলো যেমন এখানে আমি 6টা পয়েন্ট দিছি, এক্স্যাক্টলি যে এইগুলোই দেখে তা না, অনেক পয়েন্টই দেখে, তার মধ্যে এগুলো একটু হাইলাইটেড আর কি, যে স্ট্রং ফান্ডামেন্টাল। এবং এটা আমি দিছি আসলে আমি যেহেতু জয়েন করছিলাম ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে এবং বাংলালিংকে টিল নাও ডেটা ইঞ্জিনিয়ার হিসেবেই আছি, তো ওই ডেটা ইঞ্জিনিয়ারিং পার্সপেক্টিভে আমি এই পয়েন্টগুলো দিছি। যে প্রথমত স্ট্রং ফান্ডামেন্টাল দেখা হয় ডেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য, যেমন এসকিউএল দেখা হয়, তারপর হলো ডেটাতে কাজ করার জন্য পাইথন তো মাস্ট, সো পাইথন সম্পর্কে সে কিছুটা জানে কিনা। তারপর সে যদি নেটওয়ার্কিং এ কাজ করতে চায়, সে নেটওয়ার্কিং সম্পর্কে তার বেসিক আইডিয়া আছে কিনা, এই জিনিসগুলো দেখা হয়। তারপর হলো তার অ্যানালিটিক্যাল প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আছে কিনা, তারপর হ্যান্ডস অন ওয়ার্ক সে কোনো জায়গায় করেছে কিনা, এই টাইপের জিনিসগুলো কিছুটা দেখা হয় রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তো মামুন ভাই, আমরা পরের স্লাইডে যাই। তো এইটা হলো আমার কেউ যদি ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে টেলিকম ইন্ডাস্ট্রিতে আসতে চাই তার জন্য একটা সাজেশন বলবো আমি, যে সে কিভাবে প্রিপেয়ার হইতে পারে, তার কোন কোন জিনিসগুলো জানলে একটু আপার হ্যান্ডে থাকবে আর কি ডেটা ইঞ্জিনিয়ারিং এর জন্য। এবং এই টেলিকম ইন্ডাস্ট্রিটা ডেটা ইঞ্জিনিয়ারদের স্বর্গ বলা হয়। এর একটা বড় কারণ হলো এখানে হিউজ পরিমাণে ডেটা নিয়ে কাজ হয়। তো আমরা বিগ ডাটা সম্পর্কে যেটা জানি, যে যেখানে 3V বলা হয়, ভলিউম, ভ্যারাইটি এবং ভেলোসিটি, যে যেখানে আমার হিউজ পরিমাণে ডাটা জেনারেট হয়, হিউজ ভ্যারাইটি অফ ডাটা জেনারেট হয়, এবং এইগুলোকে প্রসেস করার জন্য হিউজ ভেলোসিটির প্রসেসিং লাগে। সেই তিনটা জিনিসই আসলে টেলিকম ইন্ডাস্ট্রিতে আছে, কারণ এখানে সাবস্ক্রাইবার বেজ অনেক বেশি এবং হিউজ পরিমাণে। আমরা নর্মালি ডাটা নিয়ে কথা বলতে গেলে আমরা মিলিয়নস অফ রেকর্ড বলি, but in telecom industry it always billions of record. So there is huge data generated in telecom industry, and অনেক বেশি হলো ডিফারেন্ট টাইপ অফ চ্যালেঞ্জ থাকে, যে আমরা এই যে অনেক বিগ ডেটা, এটাকে আমরা কিভাবে প্রসেস করবো, কোন টেকনিক ইউজ করলে আমরা এখান থেকে বেটার ইনসাইট পাবো। তো এই ডিফারেন্ট চ্যালেঞ্জ গুলো থাকে, এবং এই ডিফারেন্ট চ্যালেঞ্জ গুলো ফেস করলে আসলে ডিফারেন্ট টাইপ অফ সলিউশন সম্পর্কে জানা যায়। তো এই জন্য আসলে যারা ডেটা ইঞ্জিনিয়ারিং এ ক্যারিয়ার করতে চায় তাদের জন্য আসলে টেলিকম ইন্ডাস্ট্রিটা খুবই অ্যাট্রাকটিভ। এবং সেখানে আসার জন্য আসলে কি কি বিষয়ে নলেজ থাকা লাগবে সেটা আমি একটু দেওয়ার চেষ্টা করেছি এখানে।
যেমন এসকিউএল বা পাইথন সম্পর্কে কিছুটা জানা লাগবে। নট নেসেসারি যে আমাকে মাস্টার হয়ে যেতে হবে, বাট জিনিসগুলো টার্মগুলো জেনে থাকলে বেটার আর কি আমাদের জন্য। এটা হলো ইন্টারভিউতে কিছুটা কাজে দেয়। তারপরে এখন তো আমার এআইএমএল এর কিছু বেসিক নলেজ থাকা লাগে। তারপরে টেলিকমে কি ধরনের ডাটা জেনারেট হয় এবং কি ধরনের প্রবলেম সলভ করা হয় সে সম্পর্কে যদি কিছুটা আমরা জেনে যাইতে পারি, সেটা হলো ইন্টারভিউ 2 দিন আগে হোক, একটু গুগল করে হোক বা যেভাবেই হোক, আমরা যদি একটু জাস্ট জেনে যেতে পারি সেটা হয়তো আমাদের একটু সুবিধা দেয়। মামুন ভাই, আমরা নেক্সট স্লাইডে যাই। সো এইখানে আমি কিছু কিওয়ার্ড দিছি যে আমরা আসলে কিভাবে শুরু করতে পারি। এআইএমএল এর জন্য কিছু কিওয়ার্ড দিছি এবং ডাটা ইঞ্জিনিয়ারিং এর জন্য কিছু কিওয়ার্ড দিছি। তো আমরা অনেকেই জানতে চাই যে আমরা আসলে কিভাবে শুরু করব। আমি যদি ডেটা ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে কিভাবে শুরু করবো, আমি যদি এআইএমএল ইঞ্জিনিয়ার হতে চাই তাহলে আমি কিভাবে শুরু করব। তো এখন যেহেতু চ্যাট জিপিটির যুগ বা এলএলএম এর যুগ, তো এখন আসলে কারো উপর ডিপেন্ড করতে হয় না। আমি যদি মনে করি যে আমি আজকেই শুরু করব, তো জাস্ট একটা কোশ্চেন আস্ক করবো আমি এলএলএম কে, যে সেটা ক্লডই হোক, সেটা চ্যাট জিপিটি হোক, সেটা গ্রকই হোক, সেটা জেমিনি হোক, সেই আসলে আমাকে অনেক কিছু বলে দিবে যে ইন্ডাস্ট্রিতে কি চলতেছে, ইন্ডাস্ট্রি কি এক্সপেক্ট করতেছে, কোন কোন স্কিল গুলো এখন ডিমান্ডিং হচ্ছে, কোন সেক্টরটা বুমিং হচ্ছে। এই জিনিসগুলো আমরা ওইখান থেকে আসলে নিয়ে আসতে পারি। তো বিশেষ করে আমরা যখন কোন কিছু প্রিপারেশন নিব, আমাদের জন্য বেস্ট রিসোর্স বা বেস্ট এক্সপার্ট হইতে পারে যে কোনো একটা এলএলএম, কারণ তারা হলো সবকিছু দিয়ে ট্রেন্ড আপ। তো যে কোনো কারোর চাইতে তারা হলো বেটার অ্যান্সার দিতে পারে। তো কেউ যদি ডাটা ইঞ্জিনিয়ারিং নিয়ে শুরু করতে চায়, সে হলো এটলিস্ট এই কিওয়ার্ড গুলো সম্পর্কে যাতে কিছুটা জানে, বা এই কিওয়ার্ড গুলো যাতে সে জানে, এইটার জন্য আমি এখানে দিয়ে রাখছি যে ডেটা মডেলিং কি, আমার কি টুল ইউজ করা হয়, কোন প্ল্যাটফর্মে সবকিছু ডিপ্লয় করা হয়, এই জিনিসগুলো সম্পর্কে জেনে যদি সে ইন্টারভিউ ফেস করে তাহলে হয়তো সে একটু বেটার পজিশনে থাকবে আর কি। আর এলএলএম এর ক্ষেত্রে আমরা যে মডেল গুলো আছে, তারপরে কোডিং ইঞ্জিন গুলো আছে, আমরা কিভাবে অটোমেশন নিয়ে কাজ করতে পারি, কিভাবে আমরা এজেন্ট নিয়ে কাজ করতে পারি, এই জিনিসগুলো জাস্ট জানা। নট নেসেসারি যে প্র্যাকটিক্যালি আমাকে এটা করে দেখাতে হবে, বাট এই জিনিসগুলো জানা এবং এই জিনিসগুলো ইউজ করে কিভাবে কোনো একটা প্রবলেম আমি সলিউশন করব, কিভাবে একটা প্রবলেম আমি আইডেন্টিফাই করব, এই জিনিসগুলো যদি আমরা ইন্টারভিউ বোর্ডে বলতে পারি তাহলে হয়তো একটু বেটার এক্সপেকটেশন আমরা ওখানে রাখতে পারি। সো দ্যাটস ইট মামুন ভাই। তো কারো যদি কোনো কোশ্চেন থাকে বাংলা লিঙ্ক রিলেটেড বা টেলিকম ইন্ডাস্ট্রি রিলেটেড, ওকে, থ্যাংক ইউ সো মাচ হারুন, তোমার অনেক সুন্দর স্পিচ দেওয়ার জন্য। যদি একটু একটু যে কোশ্চেন করতে চাই হ্যান্ডটা রেজ করে তুমি একটু মাইকটা আনমিউট করে কোশ্চেনটা করতে পারো প্লিজ। হ্যাঁ জি, আবু বকর সিদ্দিক আরমান। ভাইয়া, এসএপি যে বিষয়টা বলছিলেন রিক্রুটমেন্টের প্রসেস, ওটা সম্পর্কে আরেকটু ইলাবোরেট করতে পারবেন? আচ্ছা, এসিপি হলো যে স্ট্র্যাটেজিক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম। এটা ইলাবোরেট হলো বছরে একবার রিক্রুটমেন্ট হয় এটার জন্য, হ্যাঁ। এবং এটার নির্দিষ্ট কোনো পোস্ট থাকে না যে 10 জন বা 20 জন বা 15 জন। এটা হলো সার্কুলার হয়, সার্কুলার হওয়ার পরে একটা অ্যাসেসমেন্ট হয় অনলাইনে অ্যাসেসমেন্টের উপর বেস করে হয়তো কিছু সংখ্যক মানুষজনকে আমাদের হেডকোয়ার্টারে হলো ইনভাইট করা হয়, যে তাদের একটা সাইকোমেট্রিক টেস্ট হয়, তারপরে প্যানেল ডিসকাশন হয়, বিভিন্ন সিএক্সও দের সাথে হলো তাদের প্যানেল ডিসকাশনে বসানো হয়, তাদের গ্রুপ টাস্ক অ্যাসাইন করা হয়, এবং এইভাবে বিভিন্ন ভাবে 2 দিনের একটা প্রোগ্রাম হয় হেডকোয়ার্টারে। ওই 2 দিনের প্রোগ্রামে স্টেপ বাই স্টেপ তাদেরকে জাজ করা হয় যে তারা একটা প্রবলেমকে কিভাবে সলভ করে, তাদের লিডারশিপ ক্যাপাবিলিটি আছে কিনা, তারা কিভাবে একটা নতুন জিনিসকে ফেস করে, কিভাবে একটা নতুন প্রবলেমকে গুছায়ে সলিউশন করতে পারে, এই জিনিসগুলো দেখা হয়। এই জিনিসগুলো দেখানোর পরে অনেক সময় এরকমও হয় যে যদি ক্যান্ডিডেট এইচআর এর মতে 15 জনই কোয়ালিফাইড হয়, তারা 15 জনকে হায়ার করে, এবং তারা যদি দেখে যে না 5 জন আমার কোয়ালিফাইড, তারা 5 জনকে হায়ার করে। তো এই নিয়ে আমাদের মনে হয় লাস্ট মান্থে একটা সার্কুলার গেছে এসএপি নিয়ে, মোস্ট প্রবাবলি শেষ হয়েছে। তো বাংলা লিঙ্কের ক্যারিয়ার পেজে গেলে, লিঙ্কডইন হোক বা ফেসবুক হোক, এখানে গেলে এই সম্পর্কে আরো বেটার জানা যাবে। এটা কি তাহলে কাইন্ড অফ জেনারিক রিক্রুটমেন্ট প্রসেস, মানে কোনো স্পেশালাইজেশন এখানে নাই? না, এটা হলো জেনারিক।
এবং তো সে এটা পাস করার পরে স্পেশালাইজেশনে যাবে তারা? ইয়েস, তারা পাস করার পরে স্পেশালাইজেশনে যাবে। এবং এইখানে যারা কোয়ালিফাইড হয় এবং যাদেরকে হায়ার করা হয় তাদের হলো 2 বছর বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করে তাদের এক্সপোজার দেওয়ার জন্য, যে তারা আসলে কোন জায়গাটাতে বেস্ট করতেছে। এই জন্য 2 বছর ধরে হয়তো 6 মাস আইটিতে কাজ করলো, 6 মাস হলো বিজনেসে কাজ করলো, 6 মাস হলো সাপ্লাই চেইনে কাজ করলো। এইভাবে বিভিন্ন জায়গায় তাদের এক্সপোজার দেওয়া হয় এবং 2 বছর পরে তাদের হলো ম্যানেজার হিসেবে কোন একটা ডিপার্টমেন্টে অ্যাসাইন করা। এবং এটা বাংলা হলো লিঙ্কে শুধু বাংলা লিঙ্কের ক্ষেত্রে না, রবির ক্ষেত্রেও তাই, জিটি যে প্রোগ্রামটা আছে সেটার ক্ষেত্রেও তাই একইভাবে। এই সার্কুলারে কি কোনো সিজন আছে যে এই সিজনে আমরা সার্কুলারটা ছাড়বে ওনারা? এক্স্যাক্টলি সিজন থাকে না, তবে নর্মালি জুন জুলাইতে হলো এই সার্কুলারটা আসে নর্মালি, অথবা আগস্ট হইতে পারে, বাট জুন জুলাইতে এই সার্কুলারটা আমি লাস্ট 2 বছর তাই দেখছি। ধন্যবাদ ভাই। ওকে, থ্যাংক ইউ। আর অন্য কারো কোনো কোশ্চেন? আমরা আসলে প্রোগ্রামের শেষের দিকে যদি টেলকো ইন্ডাস্ট্রি রিলেটেড বা ওভারঅল এমএনসি রিলেটেড যদি কোনো কোশ্চেন থাকে একটু রেজ করতে বলবো আর কি। ভাই একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে লিঙ্কডইনে দেখি যে বিজনেস সেন্ট্রিক সার্কুলার গুলি হইতেছে আর কি, আইটি বা ইঞ্জিনিয়ারিং সেক্টরে বাংলা লিঙ্কে আর কি ওইভাবে দেখতেছি না। ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতে আর কি। আচ্ছা, এইখানে লাস্ট 2-3 বছর আমি যেটা দেখছি যে বিশেষ করে টেলকো ইন্ডাস্ট্রিতে আইটি পার্টটা একটু স্যাচুরেটেড বলতে নতুন ওপেনিং সেইভাবে নাই। এবং যদি একজন জব ছেড়ে চলে যায় তারপরে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কোম্পানি সেই ওপেনিংটা আর রাখে না, তারা হয়তো ওটা ক্লোজ করে ফেলায়। এবং আরেকটা যেটা হচ্ছে, যেহেতু এখন বিশেষ করে 2022-23 সাল থেকে এলএলএম এর যুগ চলে আসছে আর কি, কোম্পানিগুলো চাইতেছে আর কি মানুষজন আরো বেশি ইফিসিয়েন্ট হোক এআই ইউজ করে। তো সে আলটিমেটলি চাইতেছে 10 জনের কাজ হয়তো যেহেতু এলএলএম আছে 8 জন দিয়ে হয়ে যাবে, সেক্ষেত্রে তারা হয়তো যে পজিশনটা খালি হলো সেটাও হয়তো তারা নিতে চাচ্ছে না, এবং নতুন ওপেনিং তো আসতেছেই না। এই কারণে এই জিনিসটা হতে পারে। এবং বিজনেসের ক্ষেত্রে যেটা হয় যেহেতু বিজনেস এর অপরচুনিটি বেশি, টেলিকম ছেড়েও সে হয়তো অন্যান্য জায়গাগুলোতে যেতে পারে, এই জন্য বিজনেস রিলেটেড জব ওপেনিং যেগুলো, এগুলোর অ্যাট্রিশন রেটও বেশি হয়। কেউ হয়তো 2 বছর থাকতেছে দিয়ে চলে যাচ্ছে, 3 বছর থাকতেছে চলে যাচ্ছে, সেগুলোর ওপেনিং বেশি হয়। বাট আইটির ক্ষেত্রে এমনও দেখা গেছে কেউ হয়তো 20 বছর ধরে এক জায়গাতে আছে, তারা হয়তো এমএনসি ছেড়ে এখন আইটিতে এমএনসি তে কাজ করার অপশন হলো এই এক টেলিকম, এমএফএস এবং হলো আদার্স যে ব্যাট বা বার্জার বা ইউনিলিভার, এই কয়টা ছাড়া আসলে আইটির ওরকম এমএনসি নাই। তো তাদের অ্যাট্রিশন রেটও কিছুটা কম, এই কারণে এটা হইতে পারে যে সার্কুলার কিছুটা কম বিজনেসের চাইতে। আচ্ছা ভাই, আমি আরেকটা কোশ্চেন করতে যাচ্ছি। সেটা হচ্ছে আপনার রোল স্পেসিফিক। ডেটা হ্যাঁ। ইঞ্জিনিয়ারিং সেক্টরে এআইএমএল এর পার্ট আসলে কতটুকু? এটা কি মোটামুটি মেজরিটি অংশ জুড়ে থাকে নাকি খুব অল্প পরিমাণে থাকে? লাইক বিল্ডিং বা এটা এটা আসলে খুবই অল্প পরিমাণে থাকে, বিশেষ করে যেগুলো বড় অর্গানাইজেশন যেমন টেলিকম ইন্ডাস্ট্রি বলেন বা এমএফএস বলেন, এখানে আলাদা টিমই থাকে, ডেটা ইঞ্জিনিয়ারিং এর টিম আলাদা, এআইএমএল এর টিম আলাদা। বাট যেহেতু এখন এআইটা সব জায়গাতে ইন্টিগ্রেট হচ্ছে, সেহেতু ম্যানেজমেন্ট চায় যে যে ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে তার মধ্যেও যাতে এই ডেটা ইঞ্জিনিয়ারিং কাজের মধ্যে কোন জায়গাটাতে আমি এআইএমএল ফিট করতে পারি, এইটুক বোঝার জন্য যতটুকু নলেজ দরকার ওই নলেজটুকু এআই রিলেটেড ওই নলেজটুকু যাতে তার মধ্যে থাকে। বাট আপনি যদি আমি যদি বলি তাহলে একজন ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে সে আসলে 90% কাজই ডেটা ইঞ্জিনিয়ার রিলেটেড করে, 10% কাজ হয়তো সে এআইএমএল রিলেটেড করে। কারণ এইখানে হলো ডেটা ইঞ্জিনিয়ারের কাজই এত বেশি যে আসলে ও ডেটা ইঞ্জিনিয়ারিং পাশাপাশি যে অন্য একটা রোল প্লে করবে সেটা আসলে সবসময় হয়ে ওঠে না। ঠিক সেম ভাবে এআই রিলেটেড কাজ এত বেশি যে যে আসলে এআই নিয়ে কাজ করে সে যে পাশাপাশি ডেটা ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবে সেটা আসলে হয়ে ওঠে না। আচ্ছা, আমি এইখানে কিছু আমার পার্সোনাল কিছু ইনসাইট দিতে চাই।
সেটা হচ্ছে টেলকো ইন্ডাস্ট্রি নিয়ে। বেসিক্যালি টেলকো ইন্ডাস্ট্রিটা অবভিয়াসলি বাংলাদেশের মানে প্রেস্টিজিয়াস যে জবগুলো আছে সেটার ভিতরে আসলে মানে টপ পজিশনের ভিতরে একটা, আহ, মানে নট অনলি যে কোনো একটা টেলকো, মানে অল ওভার দ্য টেলকো। সো বাট এই জায়গাটা, মার্কেটটা একটু বাংলাদেশের রেসপেক্টে একটু ছোট। সেই ক্ষেত্রে যদি মানে অন্যান্য কান্ট্রি, আমি আসলে মালয়েশিয়ার টেলকোটা দেখার সুযোগ পেয়েছিলাম আর কি। তো ওদের টেলকোটার ইন্ডাস্ট্রিটা বেশ বড় একটা ইন্ডাস্ট্রি, মানে অনেক ডিফারেন্ট ডিফারেন্ট কোম্পানি আছে। তো সেই হিসাবে আসলে ওই রেসপেক্টে বাংলাদেশেরটা কিন্তু অতটা বড় না। তো অবভিয়াসলি যদি কেউ লাকিলি হোক বা যেভাবে হোক হয়তো এখানে জব করার অপরচুনিটি পেলে অবভিয়াসলি সেটা ভালো। বাট এইটাকে আসলে ফার্স্ট প্রায়োরিটি ধরে অলওয়েজ যে মানে নিজেকে জাজ করাটা এটা ঠিক না। আহ, আরো অনেক এমএনসি কোম্পানি আছে বাংলাদেশে, অনেক অনেক এমএনসি কোম্পানি আছে। আমি একটা রিসেন্ট একটা লিস্ট করেছিলাম, এবং সম্ভবত নেক্সট সেপ্টেম্বরের 5 তারিখ আমার একটা ওয়েবিনার আছে, যেখানে হচ্ছে আমরা এমএনসির জব ক্যারিয়ার নিয়ে কথা বলবো। এখানে মোবিল বাংলাদেশ থেকে একজন আসবেন, আর একজন আসবে স্যামসাং R&D থেকে, আর একজন আসবেন নগদ থেকে আর কি। তো মানে আমি যেটা বলতে চাচ্ছি, আমি এই ওয়েবিনারটা করার জন্য আমি আসলে বাংলাদেশের টোটাল এমএনসির একটা লিস্ট এর জন্য আমি খুঁজতেছিলাম যে আসলে টোটাল কতগুলা এমএনসি আছে বাংলাদেশে। তো আমি যদি একটু একটা শর্ট একটা লিস্ট দেখাই, এটা হচ্ছে জাস্ট বাংলাদেশের টোটাল এমএনসির একটা লিস্ট। মানে আমি হয়তো এর বাইরে অনেক কিছু থাকতে পারে, এখানে আমার লিস্টে 126টা কোম্পানি আছে। সো এর বাইরে আরো অনেক কিছু থাকতে পারে। আমার এটা বেসিক্যালি একটা লিঙ্কডইন থেকে নেওয়া। তো আমি যেটা মানে সবার কাছে আমার যেটা সাজেশন, যে কোনো একটা কোম্পানির রেসপেক্টে নিজেকে প্রিপেয়ার্ড না করে ওভারঅল এমএনসি গুলাতে নিজেদের যে ফিল্ড গুলো আছে ওইগুলা এক্সপ্লোর করে করে নিজেদের একটা মানে কাইন্ড অফ একটা শর্ট ডিবি হোক বা যেটা হোক, ডাটাবেস হোক, বা নিজেদের কিছু একটা স্টোর বানানো উচিত যে আমার জবের জন্য বা আমার ডোমেইনের জন্য এই কোম্পানিতে এই ধরনের সার্কুলার গুলা মানে সুইটেবল। সো ওইভাবে করে নিজেদেরকে অন বাই অন প্রিপেয়ার করাটা, এটা আই থিঙ্ক বেটার। সো অবভিয়াসলি টেলকো ইন্ডাস্ট্রির জব ক্যারিয়ার, ফাইন্যান্সিয়াল বা আদার্স অনেক বেনিফিট, যেটা অবভিয়াসলি টপ ক্লাস। বাট বাট এরকম আরো অনেক কোম্পানি আছে। আমার কথা হচ্ছে যে সবগুলোর জন্য আসলে নিজেকে প্রিপেয়ার করা। আল্লাহ হয়তো যেখানে যাকে রিজিকে রাখছে, যে লাকি, সে হয়তো সেই জায়গাগুলোতে প্লেস হয়ে যাবে। তো এটা হচ্ছে জাস্ট আমার পার্সোনাল একটা ওপিনিয়ন। তো যদি আর কারোর কোনো কিছু কোশ্চেন থাকে সেটা একটু বলতে পারো আর কি। আমরা হয়তো প্রোগ্রামটা অনেকক্ষণ হয়ে গিয়েছে, আমরা প্রায় শেষ করে দিব আর কি। আমরা অলমোস্ট শেষের দিকে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে একটু বলতে পারো প্লিজ। ভাইয়া, এই যে ভার্সিটিতে রানিং অবস্থা পড়া অবস্থায় কি ইন্টার্নি করা যায়? আচ্ছা, আচ্ছা, এটা কি হারুন হারুন আনসার করতে পারবো না? হারুন, তুমি যদি একটু বলো প্লিজ। আহ, না, এই ভার্সিটিতে থাকা অবস্থায় করা যায় না, কারণ ইন্টার্ন হলো ফুল টাইম। তো 3 মাস হলো ফুল টাইম অফিসে আসা লাগে, 9টা থেকে 5টা অফিস করা লাগে। তো ভার্সিটিতে থাকা অবস্থায় করা যাবে না। এক্স্যাক্টলি, মানে আমি এবং এটা 3টা টেলিকমে। মানে আমি চাচ্ছি যে একটা কোম্পানিতে মানে কি কি কেমন ধরনের কাজ হয়, এটা যদি কেউ পরিচিত কেউ থাকে তার সাহায্য নিয়ে আমি দেখে আসলাম সপ্তাহে 4 দিন কি 3 দিন, এমন কি সুযোগ আছে? না, এরকম সুযোগ নেই। স্পেশালি এটা হচ্ছে হলো হ্যাঁ প্লিজ। অফিসিয়ালি এইচআর থেকেই যে সার্কুলার হয়, ওইটার বেসিসেই আসলে রিক্রুটমেন্টটা হয়। তো কারো পার্সোনাল রিলেশনশিপে হয়তো গেস্ট হিসেবে আপনি একদিন যাইতে পারেন, যে ঘুরে আসতে পারেন, দ্যাটস ইট। বাট ওইভাবে কোনো অফিসিয়াল কোনো কিছু পাবেন না, কোনো সার্টিফিকেট পাবেন না, কিছুই পাবেন না। সার্টিফিকেট নিতে হলে সেটা 3 মাসের ইন্টার্ন অন সাইট 9 to 5। এক্স্যাক্টলি ওইটাই আসলে যে মানে স্পেশালি টেলকোতে আমি যতটুকু দেখেছি আসলে এই জিনিসটা অ্যালাউ করে না। আর হচ্ছে যে কাইন্ড অফ তোমার হচ্ছে কমপ্লিট গ্রাজুয়েট, এখন তুমি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবা। বাট আফটার গ্রাজুয়েশন আই থিঙ্ক কোথাও ওরকম অপশন নাই। স্পেশালি এমএনসি গুলাতে আসলে এই অপরচুনিটি গুলো একদমই নাই।
নট অনলি রবি, ইউনিলিভার বলো বা আদার্স যে কোম্পানিগুলো, কোনোটাতেই এরকম নাই। সবগুলো আসলে ফ্রেশ গ্রাজুয়েটদেরকে ওরা ফুল টাইম ইন্টার্ন হিসাবে নেয়। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট বলে একটা টপিকস আছে, এটা আমি শিওর না, বোধহয় টেলকোতে এরকম কোনো অপশন আমি দেখি নাই। বাট অনেক লোকাল কোম্পানিগুলোতে এই ধরনের ইয়াগুলা অপশনগুলো দেয় যে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য ওদের সাথে হয়তো 1 মাস বা 2 মাস কাজ করার একটা অপশন দেয়। এটা হচ্ছে কিছু বাংলাদেশি কোম্পানি অথবা একটু লোয়ার গ্রেডের কোম্পানিগুলো, নট এমএনসি আর কি, এরা হচ্ছে কিছু অপরচুনিটি দেয় আমার জানা মতো। ওকে, সো আর কারোর কোনো কোশ্চেন বা আর কোনো কিছু বলার আছে কি? হ্যাঁ, আমি ওই বলতে চাচ্ছিলাম যে থ্যাঙ্কস ফর অর্গানাইজিং সাচ আ বিউটিফুল সেশন। অনেক অনেক ইনসাইটস জানতে পারলাম আসলে ইন্ডাস্ট্রি এক্সপার্টদের কাছ থেকে। হোপফুলি আমরা সামনের সেশনটাও এনজয় করবো আর কি। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আমি আবারও ফাইনালি আবারও হয়তো সরি আমার বলতে হচ্ছে যে আমার হয়তো তোমাদের সবাইকে আমি এনরোল করতে পারি নাই, বাট ইনশাল্লাহ নেক্সট টাইম যদি তোমাদের সাথে আমি কমপ্লিমেন্টারি একটা প্রোগ্রাম করবো, এটা অর্গানাইজার যারা আছে, পিয়াস আছে অথবা আইটিপলি অর্গানাইজার টিম, সবার সাথে কথা বলে আমি আবারও একটা মানে কমপ্লিমেন্টারি একটা প্রোগ্রাম করব এই টপিকস অথবা ডিফারেন্ট কোনো টপিক্সের উপর। সো আমরা চেষ্টা করেছি আর কি যতটুকু সম্ভব ইন্টারেক্টিভ করার। আসলে আমরাও তো আসলে অতটা 100% প্রফেশনাল না এই সেন্সে যে আসলে যারা কমার্শিয়ালি প্রোগ্রামগুলো করে দেখা যায় যে ওরা হয়তো অনেক সাজাই গোছাই জিনিসগুলো নিয়ে আসে, আমরা হয়তো ওরকম এখনো অতটা ওই লেভেলের এক্সপার্ট না, মানে স্পেশালি প্রোগ্রামগুলো হোস্ট করার জন্য আসলে। বাট আমরা চেষ্টা করেছি, আমরা এখানে যে স্পিকারদের এনেছি এনারা হচ্ছে একদম কমপ্লিটলি জেনুইন, মানে ওনারা এমন না যে কোনো একটা মানে ইয়া নিয়ে লাইক মানে এখানে প্রেজেন্ট করতে হবে সেই জন্য নিজেদেরকে চেঞ্জ করে আসছে, এরকম না। যারা জেনুইন তারা এখানে স্পিকার হিসেবে এসেছেন এবং তারা তাদের রিয়েল যে এক্সপিরিয়েন্সটা সেটাই শেয়ার করেছেন। ফার্দার হয়তো আমাদের সাথে আবারও তোমাদের ইনশাল্লাহ দেখা হবে, আমি চেষ্টা করব অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমাদেরকে একটা গেট ব্যাক করার। সো পিয়াস আর হচ্ছে রিয়াদ এবং আরো যারা ছিল, আমার আসলে সবার নাম মনে নাই, তোমরা যদি ফাইনালি একটু কিছু বলতে চাও। আর আরেকটা ব্যাপার হচ্ছে হারুন, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর এফোর্ট অ্যান্ড মানে তুমি আমাদের সাথে ছিলা, তোমার স্পিচটা অনেক ভালো হয়েছে আমাদের জন্য, তো থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মামুন ভাই। আমি আসলে যে দুজন এক্সপার্ট ছিল তাদের তুলনায় খুবই ইয়াং। আমি 14 সালের ব্যাচ আর কি, 14 সিরিজ। আর আমি বের হয়েছি 19 সালে বের হয়ে রবিতে জয়েন করছিলাম, তারপরে তো বাংলা লিঙ্কে আসছি। সো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স 7 ইয়ার্স, 6+ ইয়ার্স অ্যাকচুয়ালি। সো আমিও আসলে এখন যারা বের হচ্ছে তাদের মন মানসিকতাতে এখন আছি, আমি মনে করি কতটা এক্সপার্ট লেভেলে যাইতে পারি নাই। তো থ্যাংক ইউ এভরিওয়ান আমার কথা শোনার জন্য। ইনশাল্লাহ পরে কোনো এক সময় হয়তো কোনো একটা প্রোগ্রামে আবার দেখা হবে। থ্যাংক ইউ। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আর কারণ তোমাদের জন্য যে কিছু সার্টিফিকেট দেওয়া হয়েছে আর্টিকেল থেকে, ওটা আমি প্রোগ্রাম হিসেবে আমি শেয়ার করে দিব। হচ্ছে যে পিয়াস বা রিয়াদ, তোমরা আছো কিনা? জি ভাই, আছি ভাই। ওকে রিয়াদ, থ্যাংক ইউ সো মাচ এগেইন। মানে তোমার জন্য আসলে চুয়েটের সাথে আমি কমিউনিকেট করতে পেরেছি এবং একটা সুন্দর একটা প্রোগ্রাম আই থিঙ্ক করতে পেরেছি, যদিও আমার কিছু ফল্ট আছে, সেটা সেটা আমি ফার্দার হবে না, এটা আমি এক্সপেক্ট করি। সো তোমারও যেহেতু তুমি গ্রাজুয়েট হয়ে গিয়েছো, আমি তোমার সুন্দর ভবিষ্যৎ কামনা করি। ইনশাল্লাহ সামনে বেটার কিছু অপরচুনিটি তোমার জন্য আসবে। হচ্ছে যে IEEE গ্রুপ থেকে কি কেউ আছে কিনা প্লিজ? আমরা হয়তো প্রোগ্রাম শেষের দিকে যাব। ভাই চুয়েটের ভিতর মনে হয় ইলেকট্রিসিটি নাই এখন, মানে ওকে ওকে, ঠিক আছে, ক্যাম্পাস ইলেকট্রিসিটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর আমি হচ্ছে ইনশাল্লাহ কালকের ভিতর সবাইকে ইমেইল করে আমাদের যে অ্যাটাচমেন্ট গুলো আছে, যে প্রেজেন্টেশন অ্যাটাচমেন্ট প্লাস হচ্ছে যে
ভিডিও রেকর্ডিং সহ সার্টিফিকেট ডাউনলোডের যে প্রসেসিংটা সেটা সহ আমি দিয়ে দিব। আমি একটু চেক করি যে আসলে আচ্ছা এখনো আসে নাই, এটা হচ্ছে একটু সময় লাগবে, লাইক আমাদের হচ্ছে হয়তো কিছুক্ষণের ভেতরেই আর কি চলে আসবে। আম, আসলে 1 ঘন্টা পরে আসার কথা, তো উইদিন আই থিঙ্ক শর্ট টাইমের ভেতরেই ডাউনলোড করার অপশন সবাই পেয়ে যাবে। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন সবাইকে। সো যদি কারোর কিছু বলার না থাকে আমরা প্রোগ্রামটা কমপ্লিট করতে পারি, ক্লোজ করে দিতে পারি।